সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশে কিংবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমার দেশের সময় এই মুহূর্তে সকাল 6টা বাজে 10 মিনিট। একটা প্রশ্ন জাগে যে আমি কেন এত সকালবেলা রেকর্ড করতে বসলাম। প্রিয় বন্ধুরা, একটা ছোট্ট গল্প শোনায়। আজ রাত আনুমানিক 3টার দিকে আমার ঘুমটা ভেঙে যায়। রাত 3টা বাজে ঘুম ভাঙার পরে আমি আমার মোবাইল ফোনটা নিয়ে আমার বাসার বারান্দায় গিয়ে বসি। তো বারান্দায় বসার পর আমি আমার ইমো নাম্বারটা অন করি। সচরাচর আমার ইমোটা কিন্তু সবসময় বন্ধই থাকে, কারণ নাম্বারটা ইউটিউবে দেওয়া, প্রচুর পরিমাণ কল আসে। তো যখন আমি অন করি, আমি দেখি যে হিউজ পরিমাণ কল এসেছে এবং তারই মাঝে রূপা অভাগী নামক একটা আইডি থেকে প্রায় 99+ কল উঠে আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি ইমোটা অন করার সাথেই সাথে উনি আমাকে কল দিয়েছে। তার মানে এই মানুষটা আমার নাম্বারটা 24টা ঘন্টায় ট্রাই করে। যখন উনি আমাকে কল দিলাম, আমি কলটা রিসিভ করলাম। রিসিভ করার পরে উনি আমাকে খুবই কান্না করতেছে। প্রথমত কান্না করতেছে, আমি তাকে বললাম যে আপনি কান্নাকাটি না করে আপনার কথাগুলো আমাকে বলেন। তখন উনি ওনার জীবনের গল্পটা আমাকে বলতে শুরু করলো। দর্শক বন্ধু, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, রাত আনুমানিক 3টা 10 মিনিট থেকে ওনার গল্পটা শুরু করলো। ওনার গল্প শুনতে শুনতে কখন যে ইমাম সাহেব ফজরের আজান দিয়ে ফেললো, আমি ঠিক বুঝতেই পারিনি। আমি আমার জীবনের গল্প অনুষ্ঠান আমি অনেক মানুষের জীবনের গল্পে প্রচার করেছি, কিন্তু বন্ধুগণ, রূপার জীবনের এই বাস্তব গল্পটা যখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলাম আমার নিজ কানে, আমি নিজেকে একটা ছেলে পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে। এবং রূপার জীবনের গল্পটা যে এতটাই হৃদয় বিচলিত, আমি ঠিক আপনাকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য হবে রূপার জীবনের গল্পটা ভীষণ শিক্ষণীয়। আমার মনের ভিতর আমি এই গল্পটাকে ধরে রাখতে পারতেছিলাম না। তাই তো ফজর নামাজ শেষ করার সাথে সাথে স্টেশনে বসে গেলাম আপনাদেরকে গল্পটা শোনানোর জন্য। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম কামরুন নাহার রূপা। আমার বাড়ি সমুদ্রনগরী, কক্সবাজার। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে আমার ছোট 2টা বোন। আমার বাবা একজন লেবানন প্রবাসী। বাবা লেবানন থাকতো, অ্যান্ড বাবা আমাদেরকে প্রচুর পরিমাণ টাকা পয়সা দিত, যার জন্য আমাদের সংসারটা আমাদের এলাকার সবচেয়ে সুখী একটা সংসার বলাই চলে। আমাদের কোনো ভাই ছিল না, কিন্তু আমাদের বাড়িতে কাজ করার একটা ছেলে ছিল আমাদের পার্শ্ববর্তী গ্রামে, যার নাম ছিল শফিক আমাদের বাড়িতে কাজ করতো। শফিক আমার বয়সে হয়তো 1 বছরে বড় হবে, কিন্তু মানুষটা যথেষ্ট ভালো। আমাদের বাজার সাজার থেকে শুরু করে আমাদের যাবতীয় যা কিছু লাগে সব কিছু উনি করে, এবং বাবাই ওনাকে আমাদের বাড়িতে দিয়ে গেছে। এবং আমাদের আমরা ওনাকে প্রতি মাসে বেতনও দিই। তো এইভাবে আমি আমাদের এলাকার একটা মাদ্রাসায় পড়াশোনা করি। আমি কিন্তু পড়াশোনার প্রতি আসলে খুব বেশি মেধাবী ছিলাম না। আমাদের এলাকার সবাই বলে আমি নাকি দেখতে অনেক বেশি সুন্দর, আর সুন্দরী মেয়েদের নাকি মেধাশক্তি খুব বেশি ভালো হয় না। যাই হোক, এইভাবে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। কিন্তু আমি যখন ক্লাস 9-এ পড়ি, মাদ্রাসায় যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমি দেখি যে আমার সব বান্ধবীরে প্রেম প্রীতি কিংবা ভালোবাসা করে। বাট আমার কাছেও না রিলেশন করতে অনেক বেশি ইচ্ছা হয়। ইচ্ছাটা কেন হয়, আমার কাছে খুব ভালো লাগে যে বান্ধবীরা রাত্রেবেলায় তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে, বা মাঝে মাঝে ঘুরতে চায়, অথবা বয়ফ্রেন্ড গিফট দেয়। এই ব্যাপারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এই জন্য আমিও চিন্তা করি যে আমি আমার লাইফে একটা রিলেশন করব। কিন্তু রিলেশন করার মতো কোনো ছেলে আমাদের মাদ্রাসায় পছন্দ হয় না। আসলে আমি আসলে কথাটা এইভাবেই বলি, কেউ খারাপভাবে নেবেন না। এটা হচ্ছে আমার কাছে কেমন ছিল, একটু স্মার্ট ছেলে ভালো লাগে। আর আমাদের মাদ্রাসার ভিতরে যে ছেলেগুলো ছিল, তারা সবাই দাড়ি রাখতো, অ্যান্ড টুপি পরতো, কেমন যেন একটু হুজুর টাইপের ছিল। বাট আমার কাছে এই ব্যাপারগুলো কেমন যেন ভালো লাগতো না। আমার কাছে ভালো লাগতো যে জিন্স প্যান্ট পরবে, টি শার্ট পরবে, তারপরে স্মার্ট চলাফেরা করবে, এরকম কোনো ছেলে। যদিও আমি জানি আমার এই পছন্দটা ঠিক না, কিন্তু তারপর আমার পছন্দ হয়, আমি কী করব। তো এভাবে দিনের পর দিনগুলো অতিবাহিত হচ্ছিল। তো আমাদের বাসায় যিনি কাজ করেন নাম হচ্ছে শফিক ভাই। তো শফিক ভাই কেন জানি শফিক ভাই একটু অন্যরকম ছিল। যদিও আমাদের বাসায় কাজ করতো, বাট ওনাকে দেখলে কোনোভাবে কাজের লোক মনে হইতো না। যথেষ্ট স্মার্ট চলাফেরা করতো, সবসময় অনেক ঢিসাম কাপড় চোপড় পরতো। অ্যান্ড ওনার একটা সবচেয়ে মজার ব্যাপার ছিল যে ওনার একটা এমটিবি সাইকেল ছিল। এমটিবি সাইকেল বলতে ওই যে সামনে হচ্ছে লাঠির মতো থাকে সাইকেলের, এই সাইকেলগুলো ওনার ছিল। তুমি যখন সাইকেল চালাতো আমার কাছে প্রচুর ভালো লাগতো।
যেতে যেতে একদিন আমাদের বাড়ির পিছনে প্রাইমারি স্কুল আছে, তো প্রাইমারি স্কুলে মাঠে সবসময় ক্রীড়া প্রতিযোগিতা হয়, বিশেষ করে 21শে ফেব্রুয়ারির সময়, 21শে ফেব্রুয়ারি 16ই ডিসেম্বরের। তো এরকম নববর্ষর সময়ও সেমভাবে অনুষ্ঠান করা হয় স্কুলের সমস্ত শিক্ষকরা মিলে। তো সেখানে সাইকেল খেলা দেওয়া হয়। যারা সাইকেল খেলা সম্বন্ধে জানেন, মানে সবাই একসাথে সাইকেল রেসিং শুরু করবে, অ্যান্ড যে খুব স্লোলি যাবে, মানে এটা কিন্তু অনেক রেস না যে অনেক স্পিডে যাবে, না এরকম না, মানে যে একদম স্লোলি যাবে, মানে যে সবার একদম শেষে থাকবে সে ফার্স্ট হবে, এরকমভাবে খেলাটা হয়। তো খেলার সময় শফিক ভাই এখানে অংশগ্রহণ করে। তো আমি দেখি যে তাদের মাঝে শফিক ভাই ফার্স্ট হয়। শফিক ভাইয়ের সাইকেলটা কিন্তু অত ভালো একটা সাইকেল ছিল না, বাট তারপরেও সে প্রথম হয়। ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি বাড়িতে আসার পর আমার মা এবং ছোটো বোনদেরকে বলি যে শফিক ভাই ফার্স্ট হয়েছে, অ্যান্ড এটা বলার পর তো শফিক ভাই যখন আমাদের বাড়িতে আসে, আব্বা আম্মা মানে আমার মা, তারপর আমার ছোটো বোন সবাই বলে যে মিষ্টি নিয়ে আসেন, মিষ্টি নিয়ে আসেন, মিষ্টি খাবো। তো উনি কী করে বাজার থেকে মিষ্টি নিয়ে আসে, অ্যান্ড মিষ্টি নিয়ে সবাইকে মিষ্টি খাওয়ায়, আমাকেও মিষ্টি খাওয়ায়। তো মিষ্টিটা যখন আমার হাতে দিচ্ছিল, আমাকে বলতেছিল যে মিষ্টি মুখ করাবো, আরেকটা কথা বলবো। আমি বললাম কী বলবেন, বলে ফেলেন। তো বলতেছে যে মানে তুমি কি কারোর সাথে প্রেম করো, হঠাৎ করে আমাকে এটা বলে। এটা বলার পর আমি খুব অবাক হয়েছে যে হাতে মিষ্টি দিয়ে কথা কেন বলতেছে। আমি বললাম যে না, আমি কারোর সাথে প্রেম করি না। আমাকে বলে কেন প্রেম করো না, কেন প্রেম করার বয়স হয়েছে না? আমি বললাম হ্যাঁ, প্রেম করার বয়স হয়েছে, কিন্তু প্রেম করার মতো তো একটা মানুষ লাগবে, তাই না? আমি তো আর যার তার সাথে প্রেম করতে পারবো না। তো আমাকে বলতেছে যে তোমাদের মাদ্রাসায় এত ছেলে আছে, তার মাঝে কি কাউকে তোমার পছন্দ হয় না? আমি তখন বললাম যে শফিক ভাই, আমার কিছু ব্যাড হ্যাবিট আছে, মানে খারাপ অভ্যাস আছে। সেটা হচ্ছে আমার কাছে একটু স্মার্ট ছেলে ভালো লাগে, বাট আমাদের মাদ্রাসা ওরকম একটা স্মার্ট ছিল আমার চোখে পড়ে না। তখন উনি আমাকে বলতেছে আমি কি তোমার জন্য একটা স্মার্ট ছেলে খুঁজে দিব? আমি বললাম বাহ, তাহলে তো ভালোই হয়, একটা স্মার্ট ছেলে আমাকে খুঁজে দেন। তো বললো আচ্ছা ঠিক আছে। তো ওই দিন উনি চলে যায়, অ্যান্ড পরের দিন আবার আমাদের বাড়িতে আসে সকালবেলা। উনি আসলে রাতে চলে যায় অ্যান্ড সকালবেলা আসে। ওনার আবার পরিবার আছে, ওনার আব্বা আম্মা আছে, ওনার ছোটো বোন আছে, ওনার পরিবারের সাথেই থাকে। তো এরপরের দিন যখন আমাদের এখানে আবারও আসে, তো কাজ করে বলতে কি আমি একটু ব্যাপার বলে রাখি, মানে কাজ বলতে আমাদের পুকুর আছে, পুকুরে মাছ ধরে, তারপর আমাদের 2টা গরু আছে, ওগুলো দেখাশোনা করে, অ্যান্ড আমাদের বাজার সাজার করে দেয়, এরকমই, অত ভারী বা হার্ড কোনো কাজ নাই। তো আসার পরে আমি বলতেছিলাম যে কী ব্যাপার শফিক ভাই, আপনি তো বলছিলেন যে আপনি আমার জন্য একটি স্মার্ট ছেলে খুঁজে দেবেন, কই আপনার স্মার্ট ছেলেটা তো দেখতে পাচ্ছি না। তখন আমাকে বলতেছে স্মার্ট ছেলে তো আমি পাইছি, এখন ছেলে তোমার পছন্দ হয় কি না এটা হচ্ছে দেখার বিষয়। আমি বলি কেন, ছেলে যদি স্মার্ট হয় আমার পছন্দ হবে না কেন? আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আমার স্মার্ট ছেলে পছন্দ। তখন আমাকে একটা একটা ছবি দেয়, অ্যান্ড ছবিটা একটা খামের ভিতর ঢুকাই দেয়। আমাকে বলে যে এটার ভিতরে একটা ছবি আছে, এটা তুমি ঠিক আনুমানিক, মানে তুমি ঠিক রাত 12টার পরে দেখবা। আমি বললাম যে কেন রাত 12টা পরে কেন, এটার মধ্যে কি তাবিজ আছে নাকি? উনি বলে যে না, কোনো তাবিজ নাই, কিন্তু তুমি রাত 12টা পরে দেখবে, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তো এটা ছবিটা দেওয়ার পর আমি তখন সকালবেলা ছিলাম, ছবিটা নিয়ে রেখে দিই। আমি আর ওটা নিয়ে অতটা গুরুত্ব দিই না। আমি এটা কী করে আমার বালিশের নিচে রেখে আমি ঘুমাচ্ছি, বাট হঠাৎ করে রাত 11টার দিকে আমরা যখন একেবারে ঘুমায় যাবো, শুয়েছিলাম ঘুমানোর জন্য, তো 11টার দিকে আমার হঠাৎ করে ছবিটার কথা মনে পড়ে। অ্যান্ড ছবির কথা মনে পড়ে, আমি তখন 11টা বাজে, আমি তখন ছবিটা খুলি, ছবিটা আমি বের করি, অ্যান্ড বের করে যখন আমি ছবিটা খুলি, ছবিটা খোলার পর আমি দেখতে পাই যে ছবিটা হচ্ছে শফিক ভাইয়ের ছবি। আমি তখন অবাক হয়ে যে কী ব্যাপার, শফিক ভাই নিজের ছবি আমাকে কেন দিল, অ্যান্ড উনি কি স্মার্ট ছেলে? আমি তখন একটু সারপ্রাইজ হয়ে যাই, অ্যান্ড এরপর আমি ছবিটা রেখে দিই যথারীতি। অ্যান্ড পরের দিন যখন উনি আবার আমাদের বাড়িতে কাজ করতে আসে, তখন আমি বলি কী ব্যাপার, এদিকে আসেন। তখন আসে, আমি বললাম যে আপনি এটা কী করলেন, কী করলেন? পরে বলতেছে কী করলাম, আমি বললাম আপনি নিজের ছবিটা আমাকে দিয়ে দিলেন, এটা কেমন কথা? তো বলতেছে রূপা কী করবো ঠিক বুঝতে পারতেছি না। আমি আয়নার সামনে যখন গিয়ে দাঁড়ালাম, আমার কাছে মনে হলো যে আমি অনেক বেশি স্মার্ট। আমার নিজের কাছে মনে হলো যে আমার চেয়ে স্মার্ট ছেলে এই দুনিয়াতে আর একটাও নাই, যার জন্য আমি আমার ছবিটাই তোমাকে দিয়ে দিলাম। আমি তখন হাসতে হাসতে বলি যে প্রথম কোনো ছেলের মুখে তার নিজের প্রশংসা করতে শুনলাম। আজীবন শুনলাম যে আমি সুন্দর, এটা পাড়া প্রতিবেশী বলবে, কিন্তু আমি সুন্দর আমি নিজে বলি, এটা তো আর কখনো শুনি নাই। তখন উনি বলতেছে যে আমার প্রশংসা কে করবে, আমি সুন্দর, এটা আয়না বলেছেন, আয়নার কথাটা আমি তোমাকে জানাই দিলাম। হাসতে হাসতে আমি তখন ঘরে ফিরে আসি। আমি মিথ্যে বলবো না, আমারও কিন্তু শফিক ভাইকে অনেক ভালো লাগে। মানুষটা যেমন লম্বা তেমনই ফর্সা। আমি আসলে যেমন স্মার্ট ছেলে খুঁজতেছি, উনি তাদের মাঝে একজন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, আমাদের বাড়িতে কাজ করে, এই জন্য আমি অনেক আসলে ওভাবে কখনো দেখতাম না। কিন্তু যখন আমি দেখলাম যে উনি আমার প্রতি আকর্ষণ বা আমার প্রতি টান ভালোবাসা, তখন আমার নিজ থেকে ওনার প্রতি একটা অন্যরকম ভালোবাসা জন্মে যায়। এরপর থেকে শফিক ভাই যখনই আমাদের বাড়িতে আসে, অ্যান্ড তখনই ওনার দিকে তাকিয়ে থাকতি। যেতে যেতে প্রায় আরও 1 থেকে 1.5 মাসের মতো কেটে যায়। অ্যান্ড এরই মাঝে একদিন ওনার সাথে আমার খুব গভীরভাবে কথা হয়। কথা বলতে কি, আমাদের বাড়ির পিছনে উনি মাছ ধরতেছিল সন্ধ্যার কিছুক্ষণ আগে। তো মাছ ধরতেছিল, আমি ডুলে নিয়েছিলাম।
মানে ডুলা বলতে আপনারা যারা বুঝেন আমি বলি, গ্রামের বাসায় যে ডুলাগুলো আছে মানে মাছ রাখার জন্য, ওরকম একটা ডুলা নিয়ে আমি ধরেছিলাম, উনি জাল মারতেছে পুকুরে। তো মাছ সেদিন অনেক বেশি উঠতেছে না, বাট উনি ধরার জন্য খুব চেষ্টা করতেছে। ঠান্ডা পড়তেছে, আমি বলতেছিলাম যে আপনার তো ঠান্ডা লেগে যাবে, আপনি এখানে উঠে আসেন, ঠান্ডা লেগে যাবে। তখন আমাকে বলতেছে আমার ঠান্ডা লাগলে তো কোনো প্রবলেম নাই। আমি বললাম কেন প্রবলেম নাই কেন? বলতেছে আমার ঠান্ডা লাগলেও কি আর আমার গরম লাগলেও কি, কেউ কি আমাকে দেখার মতো আছে? আমি বলি কেন, আমি কি আপনাকে দেখতেছি না? উঠতে বলছি উঠে আসেন। তখন উঠে এসে আমাকে বলতেছে যে একেবারে বউয়ের মতো কথাটা বললা। আমি বললাম কেন, বউ বানাই ফেলবেন নাকি? আমাকে বলতেছে তুমি যদি রাজি থাকো আমি তো এখনই তোমাকে বউ বানাই ফেলবো। আমি তখন অপলক দৃষ্টিতে ওনার মুখের দিকে তাকিয়ে থাকি। আমি বলি সত্যি আমাকে বউ বানাবেন? বলে হ্যাঁ। কতটা সাহস নিয়ে তোমাকে সেদিন ছবিটা দিয়েছি তুমি কি জানো? আমি বলি তাহলে কি আপনি আমাকে বিয়ে করতে পারবেন? বলে কেন পারবো না, তুমি যদি রাজি থাকো আমি তো তোমাকে বিয়ে করতে পারবো। আমি বলি আপনি আমাদের বাড়িতে কাজ করেন, আব্বা কি আপনার কাছে আমাকে বিয়ে দিবে? উনি বলে যে ভালোবাসা কখনো ধনী গরিব খোঁজে না, ভালোবাসা কখনো অর্থ আভিজাত্য খোঁজে না, ভালোবাসা খুঁজি শুধু সুন্দর একটা মন। আর আমার কাছে মনে হয় যে আমার কাছে এই মনটা আছে। আমি আমার মনের রাজ্যে তোমাকে রাজকুমারী করে সারা জীবন অনেক সুখে রাখতে পারবো। কথাগুলি শুনতে শুনতে আমি যেন অন্য কোনো এক রাজ্যে হারিয়ে যাচ্ছিলাম। আমি তখন অনেকে বলি যে আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনাকে ভালোবাসতে আমার কোনো আপত্তি নাই, আমিও কিন্তু মন থেকে আপনাকে অনেক বেশি পছন্দ করি। এভাবে আমাদের প্রেম ভালোবাসার গাড়িটা চলতে থাকে। গাড়িটা ঠকঠক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে প্রায় 1.5 বছর আমাদের রিলেশনটা চলে। অ্যান্ড 1.5 বছরে আমাদের মাঝে কোনো খারাপ কোনো কিছু হয় না, যে শারীরিক সম্পর্ক বা হচ্ছে আমার হাতে ধরা আমাকে চুমু দেওয়া এরকম কোনো কিছুই কিন্তু উনি করেনি। বাট উনি আমাকে অনেক বেশি রেসপেক্ট করে, অনেক সম্মান করে, অনেক ভালোবাসে। আমাকে স্কুলে নিয়ে যায়, মানে মাদ্রাসায় নিয়ে যায়, মাদ্রাসা থেকে আমাকে মাঝে মাঝে নিয়ে আসে। আমার ছোটো বোনগুলোকে, আমার মাকে প্রচুর পরিমাণ টেক কেয়ার করে। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমি তখন আলেম পরীক্ষা দিয়ে ফেলি। আলেম মানে হচ্ছে মাদ্রাসায় আলেম বলে আর এসএসসি বলে। আমি এসএসসি পরীক্ষা দিয়ে ফেলি। এসএসসি পরীক্ষা দেওয়ার পর তখন আমি আর মাদ্রাসায় ভর্তি নয়, আমি একটা কলেজে ভর্তি হই। যখন কলেজে ভর্তি হয় তখন আমার আব্বা বাড়িতে আসে। আব্বা তখন বাড়িতে আসে লেবানন থেকে। আব্বা বাড়িতে আসার পর তখন আব্বা আমার বিয়ে শাদির জন্য বিভিন্ন জায়গায় ছেলে দেখতেছে। এই খবরটা আমার কানে আসে। আমার ছোটো বোনগুলো আমাকে বলার পর আমি কিন্তু তখন খুব গভীরভাবে শফিক ভাইকে ভালোবেসে ফেলছি। মানে শফিকের সাথে আমার সম্পর্কটা কিন্তু ওই সময় অনেক বেশি গভীর। আমি শফিককে ছাড়া অন্য কোনো কিছু চিন্তাই করতে পারতেছি না। তো আমার ছোটো বোনগুলো যখন আমাকে বলে যে আপু তোমার জন্য ছেলে দেখতেছে, আব্বা বিভিন্ন জায়গায় নানু বাড়িতে এখানে সেখানে ছেলে দেখতেছে, তখন আমি ব্যাপারগুলো শফিককে বলি। আমি ওকে বলি যে আমার আব্বা তো আমার জন্য বিভিন্ন জায়গায় ছেলে দেখতেছে, এখন কী করা যায়, তুমি আমাকে একটা বুদ্ধি দাও। ও আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তুমি তোমার বাবাকে তোমার ভালোবাসার কথা বলে ফেলো। আমি বললাম যে বাবাকে ভালোবাসার কথা বললেই কি বাবা মেনে নিবে? ও আমাকে বলতেছে কেন মানবে না কেন? আমি কাজ করি তোমাদের বাড়িতে ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে অনেক ভালো রাখতে পারবো। আমি বলি ভালো রাখতে পারবা সবই ঠিক আছে, কিন্তু তারপরেও আমার কাছে ব্যাপারটা জানি কেমন মনে হয়। তখন সে আমাকে বলতেছে তুমি যদি অনুমতি দাও আমি তোমার বাবার সাথে কথা বলবো। আমি তখন তাকে বলি যে না না, তুমি আমার বাবার সাথে কথা না বলে তুমি তোমার আব্বাকে আমার কাছে পাঠাও, এই ব্যাপারটা সবচেয়ে ভালো দেখায়। অ্যান্ড এরপরের দিন শফিক কী করে, তার বাবাকে আমার বাড়িতে পাঠায়। শফিকের বাবা যদিও আসতে যাচ্ছিল না, বাট ও অনেক রিকোয়েস্ট করার পরে আসার পরে আমার বাবার সাথে কথা বলে আমার বাবাকে বলে যে এই ঘটনা, আপনার মেয়েকে আমার ছেলে পছন্দ করে, এখন আমার ছেলে আপনার বাড়িতে কাজ করে ঠিক আছে, বাট আলহামদুলিল্লাহ আমাদের তো সম্পদ টম্পদ সব কিছুই আছে, আর আমার ছেলেটা আপনাকে অনেক বেশি পছন্দ করে, যার জন্য আপনার বাড়িতেও কাজ করে, কিন্তু কাজ করে আমাদের খেতে হয় না। এগুলো বলার পরে আমার আব্বা তখন অপলক দৃষ্টিতে ওনার মুখের দিকে তাকায় থাকে। আমি পাশের রুম থেকে জানালা খুলে এই দৃশ্যগুলো দেখতেছিলাম। অ্যান্ড একটা পর্যায়ে উনি শফিক ভাইয়ের বাবাকে বলে যে আপনি এখান থেকে উঠার পর বলতেছে যে আপনার ছেলে আজকের পর থেকে যেন আর কোনোদিন আমার বাড়িতে কাজ করতে না আসে। আর আরেকটা কথা বলে দিই যে আপনার ছেলেকে সাবধান করে দিবেন ব্রাহ্মণ হয়ে যেন চাঁদের দিকে হাত না বাড়ায়। এটা বলার পর শফিক ভাইয়ের বাবা তখন কান্না করতে করতে ওখান থেকে বেরিয়ে চলে যায়, কান্না করতে করতে মন খারাপ করে চলে যায়। অ্যান্ড এরপর থেকে শফিকের সাথে আমার আর কোনো রকম দেখা টেকা হয় না, কোনো কথাবার্তা হয় না। দিনগুলো এভাবে কাটতেছিল, বাট আমার মনের ভিতরে প্রচুর পরিমাণ কষ্ট জমাছে। আমি কোনোভাবেই কাউকে বুঝাইতে পারতেছিলাম না যে আমি কিন্তু শফিককে ভালোবাসি, আমি কিন্তু তাকে পছন্দ করি। যেতে যেতে প্রায় আরও 7-8 দিন কেটে যায়। অ্যান্ড একদিনে আমি আমার বাবার সাথে বসে বসে কথা বলি। আমি আমার বাবাকে বলি যে বাবা শফিকের কাছে আমাকে বিয়ে দিলে প্রবলেমটা কি? তখন আমার আব্বা বলতেছে তুই নাম ধরে বলতেছিস কেন, ওনা তোর বড়? আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে শফিক ভাইয়ের কাছে আমাকে বিয়ে দিলে প্রবলেম কি? আমার আব্বা আমাকে তখন বলতেছিল হ্যাঁ শফিক ভাই বল। আমি তখন বলি যে প্রবলেমটা কি? আব্বা বলে যে তুই মনে করিস যে তুই অন্যায় করবি, তোর অন্যায় কেউ জানবে না, আমি কিন্তু তোর সম্বন্ধে সব কিছুই জানছি। আমি যখন বিদেশে ছিলাম তখন আমি জানতে পারছি যে তুই শফিকের সাথে রিলেশন করিস, কিন্তু আমি বিদেশ থাকা অবস্থায় আমি তোর শফিককে আমার বাড়ি থেকে বের করে দিতে পারি নাই। যেহেতু তোর 2টা ছোটো বোন আছে, আমি সবার দিকে তাকিয়ে আমি আমার ভিসাটা আমি আমার ছুটিটা সামনে খুব কষ্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে আসি অ্যান্ড খুব দ্রুত বাংলাদেশে আসি।
আমি তোকে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছি, তোকে অনেক ভালোবাসি, আমার মেয়ে এতটা খারাপ হয়ে যাবে এটা আমি কখনো চিন্তাই করতে পারি নাই। আমি আমার বাবাকে বলি, তাহলে তো তুমি সবার কাছে সব কিছু শুনতেই পারছো, শফিক ভাই আমাকে পছন্দ করে, আমিও তাকে পছন্দ করি, তাহলে তুমি তার কাছে আমাকে তুলে দাও, তাহলেই তো হয়ে যায়। কিন্তু আমার বাবা স্ট্রেট আমাকে বলতেছিল যে আর কোনোদিন যদি আমি তোর মুখে শফিকের নাম একটাবার শুনছি তাহলে আমি সুই সুতা দিয়ে তোর মুখটা সেলাই করে দিব। আমার তখন কিছুই করার ছিল না, আমি একদম নিরুপায় হয়ে যাই। অ্যান্ড আমাকে তখন বাবা একরকম ঘরের ভিতরে বন্দি করে রাখে। আমি শফিকের সাথে কোনো কথাও বলতে পারি না, ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় না। এভাবে কিছুদিন কাটার পর আমি লোক মারফতে খবর পাই যে আমাদের গ্রাম থেকে অনেক দূরে, মানে আমাদের এলাকা থেকে অনেক দূরে আমার আব্বা আমার একটা বিয়ে ঠিক করে। অ্যান্ড ছেলেটা হচ্ছে কুয়েতে থাকে, মানে কুয়েতে একজন প্রবাসী, ওই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। মানে আব্বা কথাবার্তা বলে আসে অ্যান্ড মাকে নিয়ে সেখানে দেখতে যাবে। অ্যান্ড আগের দিন তো আমার আব্বা আমাকে বলতেছে যে আমাকে একটা ঘরের ভিতরে এরকম তালা মেরে রেখে যায়, মানে ঘরের ভিতরে তালা মেরে তারপরে আমার আব্বা আমার মাকে নিয়ে আর আমার ছোটো বন্ধুটাকে রেখেছে, আমার ছোটো বোনগুলোতে বাড়িতে রেখেছে, আব্বা আম্মা আর আমাদের পাশের ঘরের একটা কাকাকে নিয়ে আমার আব্বা ওই ছেলের ঘর বাড়ি দেখতে যায়। তখন আমার ছোটো বোনগুলো জানালা দিয়ে আমার সাথে কথা বলে, আমি জানালা খুলে আমাকে বলতেছে যে আপু বাবা কিন্তু চাবি নিয়ে গেছে। আমি বলি চাবি নিয়ে গেছে? বলে হ্যাঁ চাবি নিয়ে গেছে। আমার রুমের ভিতরে কিন্তু ওয়াশরুম ছিল, মানে বাথরুম ছিল, কোনো প্রবলেম নাই। তো আমি তখন বলতেছিলাম যে তুই কি দরজা খুলতে পারবি না? আমাকে বলে যে না কীভাবে খুলবো, দরজা তো লাগানো। তো আমি আমার ছোটো বোনকে বলতেছি তুই একটা কাজ করবি? বলে কি? আমি বলি তুই যা একটু শফিককে খবর দে। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তো আমার ছোটো বোনটা তখন শফিকের বাড়িতে যায়, বাড়িতে গিয়ে শফিককে খবর দেয়। পরে ও জানালার পাশে আসে, আইসা আমার সাথে কথা বলে। ও প্রচুর পরিমাণ কান্না করে, খুবই কান্নাকাটি করে। আমি ওকে বলি যে দেখো আমার আব্বা তালা মেরে চাবিটা পর্যন্ত সাথে করে নিয়ে গেছে, কতটা অবিশ্বাস আর কী পরিমাণ টর্চারিং আমার উপরে করতেছে। ও আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, পৃথিবীর কোনো শক্তি নেই আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেয়। ও তখন খুব কান্নাকাটি করে, আমার হাত ধরে কান্নাকাটি করে। অ্যান্ড আমার ছোটো বোনগুলোও তখন দাঁড়ায় দাঁড়ায় সব কিছু দেখে। একটা পর্যায়ে কান্নাকাটি করতে করতে তখন এখান থেকে চলে যায়। অ্যান্ড বাবা তখন বাড়িতে বাবা বাড়িতে আসার সময় প্রচুর পরিমাণ মিষ্টি নিয়ে আসে। অ্যান্ড মিষ্টি নিয়ে এসে বাবা সবাইকে মিষ্টি খাওয়ায় অ্যান্ড সবাইকে বলে যে আলহামদুলিল্লাহ আমি আমার মানে মেয়ের বিয়ে একেবারে মানে পাকাপোক্ত করে এসেছি, কোনো প্রবলেম নাই, এটা আবার সবাইকে বলে। তখন আমার প্রচুর পরিমাণ কষ্ট লাগে, আমি সহ্য করতে পারতেছিলাম না। আমি একটা পর্যায়ে আমার মাকে বলতেছিলাম যে তোমরা কি আমাকে জবাই করাই দিবা? মানে তোমরা আমাকে জন্ম দিয়েছো, এই জন্য কি তোমরা আমার উপরে এভাবে টর্চারিং করবা, এভাবে অত্যাচার করবা? আমার মা আমাকে বলে যে সন্তান বড় হলে তাদেরকে বিয়ে দেওয়া বাবা মায়ের দায়িত্ব, আর আমি তোকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই কাজগুলো করতেছি, তোর বাবা কিন্তু মোটেও খারাপ কিছু করতেছে না। অ্যান্ড আমি দেখি যে আমার বাবা মা সম্পূর্ণ একরোখা হয়ে গেছে। অ্যান্ড এরপরে প্রায় আরও 2-3 দিন কেটে যায়। অ্যান্ড 2-3 দিন কেটে যাওয়ার পরে আমি একদিন প্রিপারেশন নিই যে আমি শফিকের সাথে পালায়ে যাব। এটা আমি সিদ্ধান্ত নিই। তো আমার ছোটো বোনটাকে আমি আবারও ওই দিন সন্ধ্যাবেলায় শফিকের বাড়িতে পাঠানোর পরে শফিক আমার সাথে রাতের বেলায় দেখা করতে আসে। ওই দিন আমি খুব কৌশলে, আমার আব্বা সেদিন ছিল না বাড়িতে, বাবা বিয়ের কাজ টাজ নিয়ে সবার সাথে অনেক বেশি ব্যস্ত, আমি আমাদের ঘরের পিছনে শফিকের সাথে দেখা করার পর আমি তাকে বলি যে চলো আমরা পালাইয়া যাই। ও আমাকে বলে যে কী বলো? আমি বললাম হ্যাঁ পালাইয়া যাই, কারণ দ্বিতীয় কোনো রাস্তা তো খোলা নাই। আব্বা বিয়ের সাথে কথাবার্তা ফাইনাল করে ফেলছে, আব্বা আমাকে বিয়ে দিয়ে ফেলবে। তখন সে আমাকে বলতেছে আমি তো তোমাকে নিয়ে পালাইয়া যেতে পারবো না। আমি বলি যে কেন যাইতে পারবো না কেন? ও আমাকে বলে যে তুমি কিন্তু একটা ব্যাপার জানো না, তোমার বাবা আমার বাপের নামে আমাদের থানাতে জিডি করে রাখছে। আমি বলি তাহলে? ও বলে যে আমার নামে জিডি করে রাখছে, অ্যান্ড ইভেন হচ্ছে আমার আব্বাকে বলে দিছে, আমাদের এলাকার চেয়ারম্যানকে সহ আব্বা মানে তোমার আব্বা জানাই দিছে যে কোনোভাবে যদি আমি কোনো রকম অঘটন করি তোমার বিয়েতে, বা তোমার সাথে যদি আমি কোনো রকম সম্পর্ক রেখি, তাহলে আমাদের এই গ্রাম থেকে উচ্ছেদ করে দিবে। আমি তখন তাকে বলতেছি যে তুমি তো আমাকে ভালোবাসো। আমাকে বলে ভালোবাসি, কিন্তু এখন আর কী করে, আমার তো কিছু করার নাই, আমার তো কোনো দোষ বা অন্যায় ছিল না, আমি তো তোমাকে আমার মন থেকে ভালোবাসছিলাম। এই কথাগুলো বলতে বলতে অশ্রু সজল চোখে সেদিন আমার সামনে থেকে শফিক চলে যাওয়ার পর আমার বুকটা তখন একরকম ভেঙে যায়। আমি কান্না করতে করতে ওখানে বসে যাই। আমার ছোটো বোনগুলো আমাকে ওইখান থেকে ধরে নিয়ে আসে। আনার পর ঘরে আসার পর আমার মা আমাকে অনেক বুঝায়, আমার বাবা আমাকে অনেক বেশি বুঝায়। বাট তখন যেহেতু শফিক আমাকে এভাবে রেখে চলে গেল, আমার তো আর করার কিছুই নাই। তখন আমি সবশেষ আমার বাবা মায়ের কথায় ওই কুয়েত প্রবাসীর কাছে আমি বিয়ে বসে যাই। পারিবারিকভাবে অনেক ধুমধাম করে, অনেক মজা মাস্তি করে, অনেক রকম আনন্দ ফুর্তি করে আমাকে ওনার কাছে বিয়ে দেওয়া হয়। তো যে ছেলেটার কাছে আমাকে বিয়ে দেওয়া হয়, এই ছেলেটার নাম হচ্ছে সেলিম। মানুষটা কিন্তু খুব বেশি খারাপ না। বাঁশর গান আমার সাথে যখন কথা বলে আমি বুঝতে পারি অনেক নরম মনের মানুষ এবং যথেষ্ট ভালো মনের মানুষ। আমার সাথে কথাবার্তা বলে। অ্যান্ড আমি একটা ব্যাপার জানতে পারি যে ওনার বাবা মা কেউ নাই, ওনার বাবা মা দুজনে মারা গেছে খুব ছোটোবেলায়। অ্যান্ড উনি ওনার একটা কাকার কাছে বড় হয়েছে। অ্যান্ড ওনার পরিবারে ওনার কাকা কাকি আছে, ওনার বাবা মা নাই। এই কথাগুলো শোনার পর ভাঁসর ঘরে নিয়ে মানুষটার প্রতি আমার একটা অন্যরকম মায়া জন্মে যায়। আরে মানুষটা দেখতে অসম্ভব সুন্দর ছিল, অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে।
পারে, অ্যান্ড কথার মাঝে অনেক মায়া মাধুর্যতা আছে। যাই হোক, এরপর থেকে আমি সেলিমের সাথে সম্পর্ক মানে সেলিমের সাথে সংসার করতে শুরু করি। আমি আমার মন থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলি শফিককে নিয়ে আমি আর কোনো রকম চিন্তাভাবনা করি না। সেলিমের সাথে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল, এইভাবে আমার সংসারটা চলতেছে। এরপরে আমি সেলিমকে নিয়ে মানে আমার স্বামীকে নিয়ে আমি আমার বাড়িতে আসি, আমাদের বাড়িতে এসে বাট আব্বা আম্মার সাথে দেখাশোনা করি, আমার নানু বাড়িতে যাই। অ্যান্ড এরই মাঝে আমার ছোটো বোনদের সাথে কথা বলি যে শফিকের সাথে আর কোনো দেখা বা যোগাযোগ কোনো কিছু হয়েছে কিনা। বাট আমার ছোটো বোনগুলো বলতেছে যে না, আমার ছোটো বোনগুলো বলতেছে যে শফিক ভাই আর কোনো দিন আমাদের বাড়িতেও আসে নাই, শফিক ভাইয়ের বাবা আর আমাদের বাড়িতে আসে নাই। তো এরপর থেকে আমার মনের ভিতরে এই মানুষটার প্রতি একটা ঘৃণা জন্মে যায়, কারণ আমি তো তাকে ভালোবাসছিলাম। সে নিজের ভয়ে তার বাবার ক্ষতি হবে, তার পরিবারের ক্ষতি হবে, সে তার পরিবারের চিন্তা করে আমাকে মানে এভাবে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেল। এক পর্যায়ে আমার তার উপরে প্রচুর পরিমাণে ঘৃণা জন্মে যায়, আমি আর তাকে নিয়ে কোনো রকম কথা বলি না। যাই হোক, এইভাবে আমার সংসারটা সেলিমের সাথে অনেক ভালোই যাচ্ছিল। যেতে যেতে একটা পর্যায়ে আমার একটা মেয়ে সন্তান হয়। অ্যান্ড শফিক কিন্তু মানে এরই মাঝে কিন্তু সেলিম আবারও কুয়েতে চলে যায়। ও কিন্তু থাকে প্রায় 5 মাস মতো থাকে, অ্যান্ড 5 মাস থাকার পর ও চলে যায়। আমি ওর কাকা এবং কাকির সাথে থাকি, বাট ওর কাকা কাকিগুলো যথেষ্ট ভালো মনের মানুষ, যথেষ্ট ভালো। তো একটা পর্যায়ে আমার একটা মেয়ে সন্তান হয়, অ্যান্ড মেয়ে সন্তান হওয়ার পর আমি আমার মেয়েটাকে নিয়ে যথেষ্ট ভালো আছি। আমার আর কোনো সমস্যা নাই, আমি ঠিক ভালোভাবেই চলতেছি। অ্যান্ড সেলিমা আমার জন্য খুব বেশি টাকা পয়সা পাঠায়, যখন আমি যা বলি আমাকে তাই দেয়। পারিবারিকভাবে আমি অনেক বেশি সুখে আছি, আমার কোনো টেনশন নাই, কোনো অভাব নাই, অনটন নাই। আর তখন আমার বাবা কমপ্লিটলি বাড়িতে থাকে, বাবার বিদেশ যায় নাই। বাবা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে, টাকা পয়সা থেকে শুরু করে আমার শ্বশুর বাড়িতে আসে, অনেক এটা সেটা নিয়ে আসে। অ্যান্ড আমি আমার চাচা চাচি যাদের ঘরে আমি আসি, যারা সেলিমের ছিল চাচা চাচি, বাট ওদেরকে আমি আব্বা আম্মা বলেই ডাকি, কারণ সেলিমা তাদেরকে আব্বা আম্মা বলেই ডাকে। এইভাবে যেতে যেতে আমি আমার মেয়েটাকে নিয়ে খুব ভালো আছি। অ্যান্ড আমি যখন আমার বাড়িতে যাই, আমার বাড়িতে গিয়ে আমার ছোটো বোনদের সাথে আমার ছোটো বোনদের সাথে ব্যাপার নিয়ে কথা বলি, মানে শফিকের ব্যাপার নিয়ে কথা বলি। তো এভাবে একদিন আমার ছোটো বোনরা উঠানে বসে আমার ছোটো বোনদের সাথে কথা বলতেছি। আমার মেয়েটা তখন সেদিন সন্ধ্যার সময় ঘুমিয়ে গেছে। মেয়েটা যখন ঘুমিয়ে গেছে, তার আমি ঘুম পাড়ে আমি আমার বোনগুলোর সাথে মানে উঠানে বসে কথা বলতেছি। আমার 2টা বোনে কিন্তু তখন যুবতী, ওদের কোনো বিয়ে টিয়ে হয় নাই, বাট ওরা অনেক বেশি যুবতী। তো আমার বোনগুলো আমার বলতেছিল যে আপু জানো একটা ব্যাপার শুনে না মানে কলজাটা ছিঁড়ে গেছে। আমার বোন বলতেছিল, আমি বললাম যে কেন, কি হয়েছে? পরে বলতেছে যে তুমি কি জানো একটা ঘটনা? আমি বললাম যে কী ঘটনা? আমাকে বলতেছে শফিক ভাই একটা কিডনি বিক্রি করছে। আমি তখন বলতেছি যে কি বলিস, কিডনি বিক্রি করছে? পরে বলে হ্যাঁ কিডনি বিক্রি করছে। আমি বলি কীভাবে, মানে এটা কেমন কথা? পরে বলতেছে তুমি কি জানো না একটা ঘটনা ঘটছে? আমি বলি কী ঘটনা? আমার ছোটো বোনগুলো তখন বলতেছিল যে শফিকের বাবা নাকি আমাদের এখানে যে সমিতি আছে, মানে গ্রামীণ যে সমিতিগুলো হয়, মানে অন্য একটা সমিতি, মানে গ্রামীণ ব্যাংক না, অন্য একটা ব্যাংকের কাছ থেকে ওরকম কিস্তির মাধ্যমে কিছু টাকা নেয়। মানে টাকা নেয় বলতে যে ও প্রায় ওইখান থেকে 80,000 টাকার মতো নেয়। তো 80,000 টাকার মতো নেওয়ার পরে এই টাকাটা 2 বছর ধরে নাকি ঘোরায়, 2 বছর ঘোরানোর পরে এটা সুদে আসলে 1.5 লাখ টাকা হয়ে যায়। তো যখন 1.5 লাখ টাকা হয়ে যায়, ওর পরিবার থেকে 1.5 লাখ টাকা দেওয়ার কোনো সামর্থ্য ছিল না। অ্যান্ড মানে ওদের পরিবারে মানে 1.5 লাখ টাকা দিতে পারতেছিল না। এভাবে ওদের উপরে অনেক বেশি টর্চারিং করা হয়, অনেক বেশি অত্যাচার, অনেক রকমের করা হয়। অ্যান্ড করা হওয়ার পরে তখন শফিক কী করে, রিস্ক নেয়। মানে রিস্ক নিয়ে ও তখন সেম ব্যাংক থেকে আরও 1.5 লাখ টাকা উঠায়। মানে আগে তো সুদে আসলে 1.5 লাখ টাকা হয়ে গেছে, অ্যান্ড সে নাকি শেষে আরও 1.5 লাখ টাকা উঠায়। 1.5 লাখ টাকা উঠানোর পরে আমাদের এলাকাতে একটা মুদি দোকান দেয়। এই ব্যাপারগুলো কিন্তু আমি জানতাম না, আমি তো আমার শ্বশুরবাড়িতেই ছিলাম। তো মুদি দোকান দেওয়ার পরে নাকি ওই মুদি দোকানটা নাকি কীভাবে জানে আগুন লেগে যায়। মানে মুদি দোকানে আগুন লাগার পরে নাকি ওর ব্যবসাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, দোকানটা পুড়ে যায়। অ্যান্ড দোকানে যত মালামাল ছিল সব মালামালই নষ্ট হয়ে যায়। তো সবশেষ ও তো আর ওই টাকাগুলো দিতে পারতেছে না। তো যাদের কাছ থেকে টাকা নিছে ওরা নাকি সেলিমকে অফার করেছিল যে একটা কাজ করেন, একটা মানুষের তো 2টা কিডনির কোনো প্রয়োজন নাই, আপনি যদি বাঁচতে হয়, মানে আপনি যদি এই ঋণ থেকে বাঁচতে চান, আপনি আপনার একটা কিডনি দিয়ে দেন, আপনার 3 লাখ টাকা তখন 3 থেকে 3.5 লাখ টাকা হয়ে যায় আর কি ওর ঋণটা। তো বলে যে আপনার 3.5 লাখ টাকা দিতে হবে না, আপনি একটা কিডনি আপনার দিয়ে দেন। এটা বলার পর তখন শফিক তাদের সাথে কথাবার্তা বলে, ফাইনালি কথাবার্তা বলার পর শফিককে তারা ঢাকাতে নিয়ে যায়। ঢাকাতে নিয়ে তার একটা কিডনি নাকি রেখে দেয়। কিডনি রেখে তারপরে তাকে মানে ওই ঋণ থেকে মুক্ত করে দেয়। অ্যান্ড এটা যখন আমার ছোটো বোনগুলো বলতেছিল, মনের অজান্তে আমার চোখ দিয়ে তখন বেয়ে পানি পড়তেছিল। আমার যত জায়গায় তো মানুষটাকে ভালোবাসছি, আমি তো মানুষটাকে ভালোবাসি, আমার তখন প্রচুর পরিমাণে খারাপ লাগে এবং প্রচুর পরিমাণ কষ্ট লাগে। আমি কাউকে বুঝাতে পারবো না আমার কষ্টের কথাগুলো। তখন আমার ছোটো বোনগুলো দেখতেছে যে আমি কান্না করতেছি। তখন আমার ছোটো বোনগুলো বলতেছিল কী ব্যাপার আপু, তুমি কি এখনও শফিক ভাইকে ভালোবাসো? আমি বলি ভালোবাসি বা না বাসি, বাট এরকম একটা মানুষ শেষ হয়ে যাবে আমাদের চোখের সামনে, এটা কি সহ্য করা যায়? আমার ছোটো বোনগুলো তখন বলতেছে তাহলে তুমি কি করতে চাচ্ছ? আমি বললাম আমার না শফিকের জন্য খুব মন খারাপ লাগতেছে। আমার ছোটো বোনটাকে বলি যে তুই একটু শফিককে এনে দিবি। পরে আমার ছোটো বোন বলতেছে তখন কিন্তু রাত হয়ে গেছে। পরে বলে
বলে যে আচ্ছা ঠিক আছে আইনে দিব। তো আমার ছোটো বোন কী করে, আমার ছোটো বোন কিন্তু খুব ভালো, খুবই ভালো। আমার ছোটো দুইটা বোন ওই রাতের বেলায় শফিকের বাড়িতে যায়, যাওয়ার পরে শফিককে আর দেখতে পায় না, মানে শফিক নাকি বাড়িতে নাই। তো আমাকে এসে বলতেছে আপু বাড়িতে নাই, কিন্তু শফিক ভাইয়ের মাকে বলে আসছে যদি বাড়িতে আসে যেন আমাদের বাড়িতে পাঠায়। তো তারপরে সকালবেলায় শফিক আমাদের বাড়িতে আসে। আসার পরে মানুষটা মুখের দিকে তাকিয়ে আমার চোখের পানিগুলো তখন টলমল করতেছিল। আমি তখন মানে আমাদের ঘরের আমার মেয়েটাকে কোলে নিয়ে দাঁড়াইছিলাম, ওর মুখের দিকে তাকে আমার কাছে যেন পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেছে। আমি চিন্তা করি মানুষটা তার কিডনিটা বিক্রি করছে। তখন আমি তাকে ইশারা দিই, মানে ঘরের পিছনে যাওয়ার জন্য ইশারা দিই। ইশারা দেওয়ার পর ও ঘরের পিছনে যায়। আমি আমার বোনগুলোকে বলি যে তোরা মাকে পাহারা দে আর আমার মেয়েটাকে কোলে রাখ। আমার একটা বোন আমার একটা মেয়ে আমার মেয়েটাকে কোলে নেয়, আর আমার আরেকটা বোন আমার মাকে পাহারা দিচ্ছে। আমি কী করে আমার ঘরের পিছনে মানে পুকুর পাড়ে শফিকের কাছে যাই। যাওয়ার পরে আমি ওকে একটা খুব কষে একটা থাপ্পড় মারি। থাপ্পড় মেরে বলি যে পড়াশোনাই না করো নাই, কিন্তু মাথা কি কোনো বুদ্ধিশুদ্ধি নাই? ও আমাকে বলতেছে বুদ্ধিশুদ্ধি থাকলে কি আর আমি তোমাকে ভালোবাসতাম? আমি বলি কেন, আমাকে ভালোবাসা অন্যায়টা কী করেছো? আমাকে বলে অন্যায় তো করেছি, কারণ তোমাকে ভালোবাসি বলেই তো আজকে পুরো এলাকাবাসীর কাছে এতটা কলঙ্কিত হয়ে গেলাম। আমি বলি আমি কি বলেছিলাম মানে সমিতির থেকে টাকা উঠাইতে? আমি কি বলছিলাম কিডনি বিক্রি করতে? এগুলোকে আমি বলছিলাম? পরে বলে কি করবো, আমার কপাল খারাপ, তুমি চলে যাওয়ার পরে আমার কোনো কিছুই ঠিকঠাক চলছে না, না কোনো কিছু আমি ঠিকঠাক মতো করতে পারতেছি না, দোকানটাও ঠিক মতো চালাইতে পারতেছি না। অ্যান্ড সবশেষ কে জানে আমার দোকানে আগুন লাগাই দেয়। আমি বলি দোকানে আগুন লাগাই দেয় নাকি আগুন লেগে যায়? ও বলে আমি তো শুনেছি কে জানে আগুন লাগাই দিছে। আমি বলি যে আমাদের গ্রামে এমন কোন শত্রু তোমার হয়ে গেছে যে তোমার দোকানে আগুন লাগাই দিবে? তো কথা বলতে বলতে আমি তখন বলতেছি যে এখন কী করো? বলে যে মানুষের বাড়িতে কাজ করে। আমি বলি মানুষের বাড়িতে এভাবে কাজ করলে কি চলবে? তো আমাকে বলে যে তাহলে কী করতে পারি? আমি বলি আরেকটা দোকান দাও। পরে বলে বাবারে এমনিতেই কিডনি বিক্রি করে অনেক ঋণ শোধ করছি, আমি আর কোনো কথা ঋণ করতে পারবো না। আমি তখন তাকে বলি যে তোমার ছোটো বোনকে বিয়ে দিছো? পরে বলে যে না, ছোটো বোনকে বিয়ে দেয় নেয়। আমি বলি নিজে কিডনি বিক্রি করে ঋণ মুক্ত হইলা এবং মানুষের বাড়িতে কাজ করতেছো, ছোটো বোনকে বিয়ে কীভাবে দিবা? কারণ ছোটো বোনটাও তো অনেক বড় হয়ে গেছে। তখন আমাকে বলতেছে আমি কী করবো, আমার তো কোনো রাস্তা খোলা না, আমি কী করতে পারি? আমি তখন তারে বলতেছি যে শোনো একটা কথা বলি, পাগলামি সাগলামি জীবনে যা করছো আর কোনো পাগলামি করো না, এবার অ্যাটলিস্ট একটু ভালো হয়ে যায়, একটু ভালোর পথে চলো। আমি তোমাকে 1 লাখ টাকা দিব, অ্যান্ড 1 লাখ টাকা দিয়ে তুমি একটা ব্যবসা ওপেন করো। তখন আমাকে বলতেছে যে তুমি 1 লাখ টাকা দিবা? আমি বললাম হ্যাঁ কেন, বারে আমি তোমাকে দিতে পারি না? অ্যান্ড আগে কি তোমাকে আমি কিন্তু ও কিন্তু আগেও আমি অনেক টাকা দিতাম, যখন আমাদের বাড়িতে থাকতো আমাকে প্রচুর টাকা পয়সা দিতাম, মানে টাকা ঢুকে দিয়ে ওকে প্রচুর হেল্প করতাম। তো আমি বলতেছি যে আমি তোকে টাকা দিব, প্রবলেম কি? পরে বলেছেন আমি তোমার কাছ থেকে টাকা নিব না। আমি বললাম যে নিবা না, না নিলে কিন্তু খবর আছে, পাগলামি করো না, কালকে রাতের বেলায় মানে সন্ধ্যার পরে এখানে এসে আমি টাকা উঠে রাখবো। তো যথারীতি চলে যায়। কারণ চলে যাওয়ার পর আমি এর পরের দিন আমার বোনকে নিয়ে আমি ব্যাংকে যাই, মানে আমার অ্যাকাউন্টেই কিন্তু সবসময় সেলিম টাকা পাঠাইতো। তো আমি আমার অ্যাকাউন্ট থেকে 1,20,000 টাকা উঠাই। 1,20,000 টাকা উঠে আমি তখন কি করি, ঘরের পিছনে গিয়ে টাকাটা নিয়ে দাঁড়াই থাকি, কিন্তু ও আর আসে না। ও যখন আসে না তখন আমি ছোটো বোনকে পাঠাই। ও এমন একটা মানুষ একটা মোবাইলও চালায় না, মানে একটা মোবাইল ফোনও কিন্তু ওর নাই। তো আমি ছোটো বোনকে পাঠাই, আবার ছোটো বোন গিয়ে ওরে এবার ডাইকে নিয়ে আসে। আসার পর আমি তাকে বলি যে তুমি আসলা না কেন? আমাকে বলে যে লজ্জা লাগতেছে। আমি বলি লজ্জা লাগবে কেন, আমি তোমাকে টাকা দিতেছি, তুমি ব্যবসা শুরু করো, অ্যান্ড ব্যবসা যদি তোমার বিল্ড আপ হয় তাহলে তুমি আমাকে এই টাকাটা ফিরিয়ে দিও, তাই না? তো বলে যে আচ্ছা ঠিক আছে। তো আমার কাছ থেকে টাকাটা নেয়। অ্যান্ড আমি তখন আমার হাতে একটা মোবাইল ফোন ছিল, মানে আমার 2টা মোবাইল ফোন ছিল আর কি। একটা মোবাইল ফোন একটু পুরনো ছিল, একটা নতুন ছিল। অ্যান্ড নতুন ফোনটা আমি তাকে দিয়ে দিই, বলছি এই ফোনটা তুমি নিয়ে যাও, অ্যান্ড এই ফোনে যে সিম আছে এই সিম দিয়ে তুমি আমার সাথে কথা বলবা। অ্যান্ড ও আমাকে বলে যে মানে তুমি আমার জন্য কেন এত কিছু করতেছো? আমি বলি তোমাকে তো ভালোবাসছি, তাই না? যা করতেছি ভালোবাসার মানুষের জন্য করতেছি। তুমি না হয় বেইমান হতে পারো, কিন্তু আমি তো বেইমান না। ও আমাকে বলে যে তুমি আমাকে বেইমান কেন বলতেছো? আমি বলি বেইমান না হলে কি সেদিন তুমি আমার সাথে পালায়া না যেয়ে থাকতে পারতা? ও আমাকে বলে যে আজকে তুমি অনেক ভালো আছো, আমার সাথে পালায়া গেলে তোমার জীবনের কী অবস্থা হইতো তুমি কি একটাবার বুঝতে পারতেছো? আমি তখন তারে বলতেছি যে যাই হোক, যত যা বলার তা তো এখন অনেক, আর কোনো কিছু বলে লাভ নাই, তুমি এখন যাও। এরপর থেকেও চলে যাওয়ার পরে আমি আমার সাংসারিক জীবনে আমি আমার মতো করে চলতেছি। বাট এরপর থেকে আমি কন্টিনিউ তার সাথে ফোনে কথা বলি, মানে সবসময় তার সাথে ফোনে কথা বলি। সে যেখানেই যায় আমার সাথে কথা বলে। অ্যান্ড কথা বলতে বলতে আমাদের দুজনের মাঝে যে আগে একটা প্রেম ভালোবাসা ছিল, আমাদের দুজনের মাঝে আবারও সেম মানে আগের মতো করে লেনাদেনা হয়ে যায়। মানে আমি ওর সাথে কথা না বললে কেমন যেন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, থাকতে পারি না। অ্যান্ড ও আমার সাথে কথা না বললে থাকতে পারে না, মানে সম্পর্কটা একেবারে যেন আগের মতো একদম আগের পজিশনে চলে যায়। তখন কিন্তু আমার মেয়েটা বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, এইভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছে। অ্যান্ড তখন আমি মানে ওর সাথে মানে শফিকের সাথে একেবারে ক্লোজ হয়ে যায়। অ্যান্ড ক্লোজ হয়ে যাওয়ার পর ও আমার মানে সব রকম হেল্প করে। ধরেন আমি ব্যাংক থেকে টাকা উঠাবো, দেখা গেলো যে আমি না ওকে আমি স্যাকে সিগনেচার করে দিই, ও তখন টাকা উঠে নিয়ে আসে। এভাবে ও টাকা উঠায়। অ্যান্ড আমার ব্যাংক ছিল মানে আমার অ্যাকাউন্ট ছিল হচ্ছে যমুনা ব্যাংকে আমার অ্যাকাউন্ট ছিল।
তো এইভাবে যাওয়ার পরে ও সবসময় হচ্ছে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে, মানে বিভিন্ন দিক থেকে ও আমাকে হেল্প করে। হেল্প করার পরে তখন ও আমাকে বলতেছে, একদিন আমাকে বলছে যে যমুনা ব্যাংকের চেয়েও মানে ডাচ বাংলা ব্যাংক, তখন ডাচ বাংলা ব্যাংকে বলতেছে যে ডাচ বাংলা ব্যাংকে কিন্তু টাকার অ্যামাউন্টও বেশি দেয় অ্যান্ড ডাচ বাংলা ব্যাংকটা অনেক ভালো, ও আমাকে অফার করে। তো আমাকে যখন অফার করে তখন আমি কী করি, ওর সাথে গিয়ে ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলি। অ্যান্ড অ্যাকাউন্ট খোলার পরে তখন আমি আমার মানে ওই যমুনা ব্যাংকে যে টাকাগুলো ছিল আমি তখন সেম টাকাগুলো আমি ডাচ বাংলা ব্যাংকে নিয়ে আসি। তখন আমার স্বামী সরাসরি ওই ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠায়, আমাকে ওই ব্যাংকের ঠিকানা দিয়ে দিছে। অ্যান্ড যমুনা ব্যাংকে একটা প্রবলেম হচ্ছে কি যে আগের মতো করে টাকা দিত না, মানে চাইলিয়ে টাকা দিত না। ডাচ বাংলা ব্যাংকের সিস্টেমগুলো ভালো ছিল, তো আমি জানি না আমাকে কেন ডাচ বাংলা ব্যাংকে আমাকে অ্যাকাউন্ট করায়। অ্যান্ড তখন মোটামুটি আমার অ্যাকাউন্টে প্রায় 6 থেকে 6.5 লাখ টাকার মতো ছিল। তো থাকার পরে ও কিন্তু তখন আমার বাড়িতে আসতো, মানে আমি আমার শ্বশুর শাশুড়িকে বলে দিয়েছি, মানে আমার চাচা শ্বশুর শাশুড়িকে বলে দিয়েছি যে উনি ও আমার চাচাতো ভাই আমার বাড়িতে আসবে, কোনো প্রবলেম নেই। ওরা কিন্তু অনেক ভালো, মানে সেলিম থেকে শুরু করে ওর বাবা মা সবাই যথেষ্ট ভালো, মানে যথেষ্ট ভালো মনের মানুষ। ওরা কোনো ব্যাপারে কোনো সন্দেহ করে না, কোনো মাইন্ড করে না, ওদের মন মানসিকতা যথেষ্ট ভালো, এটা একেবারে আমি ভুলে বুঝাইতে পারবো না। যাই হোক, এভাবেও আমাদের বাড়িতে আসে, আমার সাথে দেখা করে, আমাকে বাজার সাজার করে দেয়, মানে আমার প্রচুর পরিমাণে টেক কেয়ার করে। যেতে যেতে একটা পর্যায়ে ও আমাকে বলতেছে যে ও তো টাকাটুকু সব কিন্তু ব্যাংক থেকে ওই টাকা উঠাইতো। তো টাকা উঠানোর পরে একদিন ও আমাকে বলতেছে, আমাকে কল দেয়, মানে আমি ওর সাথে বসে আছি সুন্দর কিছুক্ষণ আগে বসে আছি, আমাদের বারান্দায় বসে আছি, বাসার বারান্দায়। অ্যান্ড তার মাঝে কিন্তু মানে আমি আরেকটা ব্যাপার বলে রাখি, আমার বিয়ের পরে কিন্তু ওর সাথে আমার অনেকবার শারীরিক সম্পর্ক হয়ে গেছে, মানে বিয়ের আগে কিন্তু এগুলো হয় নাই, বাট বিয়ের পরে হয়ে গেছে। কারণ বিয়ের পরেও আমার বাড়িতে আসতো, আমি ওর সাথে চলাফেরা করতে করতে এটা আসলে মানে ইচ্ছে হোক অনিচ্ছা হোক ওর সাথে আমার বেশ কয়েকবার এই কাজটা হয়ে যায়। অ্যান্ড এই কাজটা হয়ে যাওয়ার পরে তারপরে আমার টান ভালোবাসাটা আরও আগের মতো বেড়ে যায়। অ্যান্ড এইভাবে যাওয়ার পরে তখনও আমি সন্ধ্যার সময় বসে আছি, তখনও আমাকে ও আমাকে বলতেছে যে আচ্ছা তোমার মোবাইলে কি কোনো কল আসছে, আমাকে বলে। আমি বলি না, মোবাইলে কোনো কল আসে নাই। তখন আমাকে বলতেছে যে আমি ওই দিন টাকা উঠাইতে গেছিলাম, টাকা উঠাইতে যাওয়ার পরে ব্যাংক ম্যানেজার আমাকে বলছিল যে তোমার অ্যাকাউন্টে নাকি লটারি লাগছে। আমাকে বলে যে অনেকগুলো অ্যাকাউন্টে লটারি লাগছে, লটারি লাগলে নাকি তোমাকে টাকা দিবে, আমাকে এটা বলে। আমি তখন বলি কিসের লটারি? বলে যে একটা লটারি লাগছে, তোমাকে যদি ব্যাংক থেকে ফোন করে তখন তুমি সুন্দর করে কথা বললো। ও আমাকে বলে, আমি তখন বলে আচ্ছা ঠিক আছে কথা বলবো। অ্যান্ড এভাবেও তখন চলে যায়। অ্যান্ড পরের দিন ঠিক আনুমানিক সকাল 11টার দিকে আমাদের বাড়িতে আসে। বাড়িতে আসার পরেও তখন আমাকে বলতেছে কি তোমাকে ব্যাংক থেকে কল করে নাই? আমি বললাম না, আমাকে তো ব্যাংক থেকে কোনো কল করে নাই। ও আমাকে বলতেছে কী ব্যাপার, ব্যাংক থেকে তো তোমাকে কল করার কথা। যখন আমার মোবাইলটা নিয়ে যায়, মোবাইলটা নিয়ে কোথায় যেন একটা SMS করে। অ্যান্ড তখনই হচ্ছে আমার নাম্বার একটা কল আসে। অ্যান্ড কল আসার পরে তখন আমি কলটা রিসিভ করার পর ও তখন বলতেছে যে কথা বলো। তখন আমি কথা বলি। ব্যাংকের ম্যানেজারটা আমাকে খুব সুন্দর করে সালাম দিয়ে বলতেছে, এবং আমাদের ব্যাংকের যে ম্যানেজারের নাম, ওনার নাম ছিল সুজন। তো বলতেছে যে আমি ব্যাংক ম্যানেজার সুজন বলতেছে। আমি বললাম যে হ্যাঁ সুজন ভাই বলেন। এবং আমাকে বলতেছে যে আপনার ব্যাংকে একটা লটারি লাগছে। আমাকে বলছে লটারি লাগছে, অ্যান্ড লটারিতে আপনার প্রায় 2.5 লাখ টাকার মতো পাবেন। তখন আমার ব্যাংকে ছিল 6 লাখ টাকা। তো বলতেছে 2.5 লাখ টাকার মতো আপনি পাবেন, অ্যান্ড এই টাকাটা আপনি পাবেন, এটাও আমাকে বলে। তখন আমার ব্যাংকের অনেক ইনফরমেশন আমার কাছ থেকে নিয়ে আছে, এবং আমার ফোনে মেসেজ আসে, আমি সেই মেসেজগুলো অনেকে রিপ্লাই করে দিই। দেওয়ার পরে যাই হোক আলহামদুলিল্লাহ সমস্যা সব শেষ হওয়ার পরে শফিকও তখন চলে যায়। অ্যান্ড শফিক যখন চলে যাওয়ার পরে আমি কিছুই বুঝতে পারতেছি না যে ব্যাংক থেকে আমাকে প্রচুর পরিমাণে মেসেজ করতেছে, এটা সেটা অনেক মেসেজ করে, আমি মেসেজগুলো কোনো কিছুই বুঝি না। অ্যান্ড ওই দিন বিকেলবেলা যখন শফিক আবারও আসার পর আমি শফিককে বলি যে দেখো ব্যাংক থেকে অনেক SMS আসতেছে, ব্যাপারগুলোকে আমি তো বুঝতে পারতেছি না। আমাকে বলে এটা কোনো ব্যাপার না, ব্যাংক থেকে SMS আসুক, সমস্যা নাই। অ্যান্ড এইভাবে আরও প্রায় 2 থেকে 2.5 মাসের মতো কেটে যায়। 2-2.5 মাসের মতো কাটার পরে তখন কিন্তু আমি ওকে মাঝে মাঝে বলি যে ব্যাংক থেকে টাকা উঠে নিয়ে আসে, আমাকে চেক বই দিয়ে দিই। ও তখন যায় 10,000 15,000 ওরকম করে টাকা উঠে আনে। অ্যান্ড টাকা উঠে আনতেছে, এভাবে টাকা দিতেছে, আমাকে কোনো প্রবলেম হচ্ছে না। তো যেতে যেতে প্রায় 2 বছরের মতো কেটে যায়। 2 বছরের মতো কাটার পরে তখন কি করে আমার স্বামী হচ্ছে তখন ও কিন্তু কুয়েত থেকে বাংলাদেশে আসে। অ্যান্ড বাংলাদেশে আসার পরে আমি শফিককে বলে দিই যে আমার স্বামী যেহেতু আসছে, তুমি আর আমার সাথে ওভাবে কথা বলো না, বা তুমি আর আমাদের বাড়িতে খুব একটা আইসো না, কারণ আমার স্বামী কী মনে করে এটার জন্য আর কি। তো তখনও ওর সাথে আমার ফোনে কথাবার্তা বলা হয়। তো তখন কিন্তু আর আমার স্বামী কিন্তু আর আমি কি একটা ব্যাপার নিয়ে জানি ব্যাংকে যাবো, টাকা উঠানোর জন্য ব্যাংকে যাবো, তখন তো শফিক নাই, আমার নিজেকে টাকা উঠে তো টাকা উঠানোর জন্য যেমন আমি ব্যাংকে যাই। অ্যান্ড ব্যাংকে যাওয়ার পর আমি 20,000 টাকা উঠে 20,000 টাকা উঠানোর পরে আমি যখন আমার অ্যামাউন্টের কথা জিজ্ঞেস করি তখন তারা বলতেছে যে আমার অ্যাকাউন্টে আছে 65,000 টাকা।
আমার অ্যাকাউন্টে থাকার কথা 7.5 লাখ টাকা, আমার হিসাব হচ্ছে 7.5 লাখ টাকা থাকবে, তো 65,000 টাকা কেন আসে? আমি তখন অনেকে বলি যে আমার অ্যাকাউন্টে 65,000 টাকা কেন আসবে? তখন বলে যে আপনি অনলাইনে টাকা ট্রান্সফার করছেন, আমাকে বলে। আমি তখন বলি যে আমি অনলাইনে কীভাবে টাকা ট্রান্সফার করবো? আমি তো অনলাইন কোনো কিছু করি নাই। পরে বলতেছে আপনি আপনার অ্যাকাউন্টে অনলাইন সিস্টেম করেছেন। তখন আমাকে অনলাইনে সব কিছু ডিটেলসগুলো আমাকে দেয়। দেওয়ার পর আমি তখন খুবই অবাক হয়েছে যে কী ব্যাপার, আমি কিছুই বুঝতে পারি না। আমি তখন ফোন করে শফিককে বলি, শফিক তখন বলতেছে যে আমি তো কিছু বুঝি না, আর ঠিক আছে তুমি তোমার স্বামীকে এখন উল্টাপাল্টা কিছু বইলো না, তাইলে হয়তো সে রাগ করতে পারে, আমি ব্যাংকে কথা বলবো। তখন শফিক কী করে ব্যাংকে যায়, ব্যাংকে গিয়ে কথাবার্তা বলে আমাকে ফোন করে বলে যে এটা একটা হ্যাকারের টাকাটা তোমার নিয়ে গেছে, একটা হ্যাকারের মাধ্যমে টাকাটা নিয়ে যাওয়া হয়েছে, তুমি টেনশন করো না, অ্যান্ড টাকাটা চলে আসবে, এটা নিয়ে তুমি টেনশন করো না। আমার তখন মনের ভিতরে প্রচুর পরিমাণ ভয় কাজ করেছে, কখন আবার আমার স্বামী সেলিম ও আবার কখন আমাকে নিয়ে ব্যাংকে যায়, ব্যাংকে টাকা চেক করে। আমার তখন প্রচুর পরিমাণ ভয়, আমি ঘুমাইতে পারি না টেনশানে, যে ও যদি ব্যাংকে যায় দেখে যে টাকা নাই তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, আমি ওকে কী জবাব দেবো। এভাবে যেতে যেতে প্রায় আরও আমি চিন্তা করি, ও তখন ছুটি নিয়ে আসে, 5 মাসের ছুটি আনে। অ্যান্ড আমি মনে করি যে তাড়াতাড়ি কেন যাচ্ছে না, তাড়াতাড়ি কেন চলে যাচ্ছে না। আমি শুধু আল্লাহকে বলি যে আল্লাহ তাড়াতাড়ি চলে যায়, কারণ ও থাকলেও যে কোনো সময় ব্যাংকে যেতে পারে। ব্যাংকে গিয়ে যদি ও ব্যাংকের হিসাব যদি ও টান দেয় তাহলে তো সর্বনাশ, তাহলে তো আমার মরণ ছাড়া কোনো গতি থাকবে না। অ্যান্ড ও কিন্তু খুবই যথেষ্ট ভালো অ্যান্ড উগ্র মেজাজেও কিন্তু প্রচুর পরিমাণ রাগী মানুষ। অ্যান্ড রেগে গিয়ে যদি খারাপ কিছু করে ফেলে, আমি শফিককে ফোন করে বারবার বলছি, শফিক প্লিজ কী করতে পারি তুমি আমাকে বলো। ও আমাকে বলে তুমি তোমার স্বামীর সাথে ব্যাংক নিয়ে কোনো কথাই বললো না। এভাবে যেতে যেতে প্রায় আরও 4 মাসের মতো কেটে যায়। 4 মাস পরে আমাদের বাড়ির পিছনে একটা জায়গা বিক্রি করে, হঠাৎ করে, অ্যান্ড ওইটা বিক্রির আমার স্বামীকে বলে জায়গাটা রাখার জন্য। তখন আমি বলি যে আমার স্বামীকে বলি যে না সেলিম এটা রাখার দরকার নেই, এটা বৃষ্টির দিনে এখানে পানি থাকে বা এই থাকে ওই থাকে, প্রচুর বুঝায়। কিন্তু আমার যে চাচা শ্বশুর উনি কিন্তু সেলিমকে উল্টা বলে যে না জায়গাটা অনেক ভালো সেলিম, জায়গাটা খারাপ হবে না, অ্যান্ড এটা রাস্তার পাশে আছে বা আমরা এটাতে মাটি ফেলায় উঁচা করে ফেলবো, তাহলে আর বৃষ্টির দিনে পানি জমবে না। তুর্ব বলতেছে বৃষ্টিতে পানি জমে, এটাতে কোনো প্রবলেম নেই। তখন প্রায় ওর ছুটিও প্রায় আর 15-16 দিনের মতো আছে, 15-16 দিনের মতো ওর ছুটি আছে। এভাবে চলতে থাকে। এরপর আমি বলি যে না এখান থেকে আমি কোনো রকম আমি এটা কিনবো না। আমি অনেক নাড়াই বাদাই করি কিন্তু আমার কোনো কথাই শোনে না। অ্যান্ড একটা পর্যায়ে আমাকে বলে যে ঠিক আছে ব্যাংকে তো টাকা আছে, আমি ব্যাংক থেকে টাকা উঠে তুমি আমাকে চেক বই দাও। আমি তখন আল্লাহরে ডাকতে থাকি যে আল্লাহ এখন কী করতে পারি, কারণ ওকে তো চেক বই যদি আমি দিয়ে দিই ও তো থানা গিয়ে দেখবে যে টাকা নাই। আমি তখন ওকে বলি যে তুমি যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি, আমি টাকাটা উঠে নিয়ে আসি। অ্যান্ড আমি তখন ওকে কোনো কিছু না বলে আমি সকালে আমার মেয়েটাকে করে নিয়ে বের হই। আমি তখন শফিককে কল দিয়ে বলি যে কান্নাকাটি করে বলি যে শফিক এই ঘটনা, আমি এখন কী করবো, তুমি আমাকে বাঁচাও। ও তখন বলে যে তুমি একটা কাজ করো, তুমি তোমাদের বাড়িতে চলে যাও। আমাকে বলি তুমি তোমাদের বাড়িতে চলে যাও। আমি বলি আমি আমাদের বাড়িতে চলে যাবো, তাহলে ওর টাকা ও তো আমাকে টাকার হিসাব চাইবে, আমি কী করবো। তখন শফিক একটু রাগান্বিত বসে আমাকে বলে তোমার টাকা কি আমি নিয়ে গেছি, তোমার টাকা ব্যাংক থেকে উধাও হয়ে গেছে, এখন আমি কী করবো, এটা কি আমার দোষ? আমি তখন ওকেও বুঝাইতে পারি না, কিছুই করতে পারি না। অ্যান্ড একটা পর্যায়ে শফিক তখন হঠাৎ করে তার মোবাইল ফোনটা বন্ধ করে দেয়। আমি যতই কল দিই তার মোবাইল ফোনটা বন্ধ। আমি তখন কোনো কিছু না বলে আমি আমাদের বাড়িতে চলে যাই। আমাদের বাড়িতে চলে যাওয়ার পরে তখনও তো আমাকে ফোন করতেই থাকে। একটা সময় আমি বলি যে আমার শরীর খারাপ লাগতেছিল, আমি ব্যাংকে না গিয়ে আমি আমাদের বাড়িতে চলে আসছি। ও আমাকে বলে যে কেন তোমাদের বাড়িতে কেন আসছো? তখন আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়িতে এসে বলতেছে কী হয়েছে। আমি বলি তুমি যদি এটা জায়গায় কেন আমি ব্যাংক থেকে তোমাকে টাকা উঠে দিতে পারবো না। ও আমাকে বলে কেন, তোমার সমস্যাটা কোথায়? আমি বললাম যে না আমার সমস্যা আছে, আমি ব্যাংক থেকে টাকা উঠাতে পারবো না, আমি ব্যাংক থেকে তোমাকে একটা টাকাও দিতে পারবো না, তোমার যা খুশি তুমি তাই করো, আমি ব্যাংক থেকে কোনো রকম টাকা দিব না। তখনও আমার সাথে একটু রাগারাগি করতে থাকে, প্রচুর পরিমাণ রাগারাগি করে। ও আমাকে বলে যে এমন কেন, আমি জায়গা কিনবো অথচ তুমি এটা নিয়ে এটাতে কেন তুমি দ্বিমত পোষণ করতেছো। আমি বললাম যে তুমি অন্য কোথাও জায়গা কিনো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি এই জায়গাটা কিনবো না, এটাই কথা। এইভাবে আমি তখন আমার বাড়িতে প্রায় আরও 2-3 দিন থাকি। অ্যান্ড এর মাঝে ওর যাওয়ার সময় হয়ে যায়, যে আমার যাওয়ার যখন সময় হয়ে যায় তখন কীভাবে জানি ব্যাংকে গিয়ে কথাবার্তা বলে। আমি জানি না ও কীভাবে এই কাজটা করে, আমার কাছ থেকে কোনো কিছুও নেয় না, ব্যাংক ম্যানেজারের সাথে কেমনি ওই সম্পর্ক করে কথাবার্তা বলে ও তখন আমার ব্যাংকের টাকার হিসাবটাও নিয়ে নেয়। অ্যান্ড টাকার হিসাবটা নেওয়ার পর ওর কাছে তখন ছুটি ছিল প্রায় 7 থেকে 8 দিনের মতো, 7-8 দিনের মতো আছে। তখনও আমার একদিন এসে আমাকে বলতেছে যে ব্যাংকে তো কোনো টাকা নেই, ব্যাংকের টাকাগুলো কোথায়? আমি তখন তারা বলতেছি কে বলে ব্যাংকে টাকা নেই? ও আমার বলে যে আমি তোমার ব্যাংকে কথা বলে আসছি, ব্যাংকে কোনো টাকা নাই, ব্যাংকের টাকাগুলো কোথায় আমাকে বলো। আমি বলতেছি আরে পাগলামি করতেছো কেন, ব্যাংকের টাকা তো ব্যাংকে আছে। ও আমাকে বলে যে ব্যাংকে কোনো টাকা নাই, আমি ব্যাংকে টাকা দেখে আসছি। আমি বলতেছি তুমি পাগলামি করো না, তুমি এখন যাও, ব্যাংকে টাকা আছে। ও আমাকে বলে দেখো তুমি আমি বিদেশ যাবো না, আমি কুয়েতে যাবো না, তুমি আমার টাকার হিসাব দাও। আমাকে টাকার জন্য প্রচুর পরিমাণ প্রেশার দেয়। আমি তখন তারা বলি যে আর বাবা তুমি টাকার জন্য এমন কেন করতেছো, আমার বাপের কি জায়গা সম্পত্তি নাই? পরে বলতেছে টাকা দিয়ে কী করছো আমাকে বলো। অ্যান্ড তখন আমাদের 7-8 দিন প্রচুর পরিমাণ ঝগড়া হয়। কিন্তু এই পর্যন্ত একটা ব্যাপার কিন্তু আমার আব্বা আমাকে বলে না, সেলিম একটা ব্যাপার আমার আব্বা আমাকে বলে না। ঝগড়া করতে করতে একটা পর্যায়ে ও অন্যরকমভাবে রেগে গিয়ে ও তখন আমাদের বাড়ি থেকে চলে যায়। ও তখন বিদেশের জন্য মোটামুটি প্রিপারেশনে যায়, 7-8 দিন চলে যায়। তখন আমাকে বলে যে আমি বিদেশ চলে যাচ্ছি, বাট টাকার হিসাব তুমি আমাকে দিতে হবে।
আমি আমার মেয়ের মুখের দিকে তাকে তোমাকে কিছুই বললাম না, কিন্তু টাকার হিসাব তোমাকে দেওয়া লাগবে। এটা বলার পরে ও তখন আবার কুয়েতে চলে যায়। অ্যান্ড ও যখন কুয়েতে চলে যায় তখন আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যাক এবার একটু রিল্যাক্স হলাম। যে কিন্তু তারপর আমার মনের ভিতরে প্রচুর পরিমাণ কষ্ট যে টাকাটা কোথায় গেল, এত টাকা, 1 টাকা 2 টাকা না, টাকাটা কীভাবে কী হয়ে গেল। আমি কিন্তু সত্যিকার অর্থে শফিককে কিন্তু সন্দেহ করি, কারণ শফিক আমাকে লটারি ফটারি কথাবার্তা বলে এরকম অনেক কিছু করছে, বাট আমি তো কোনো লটারির টাকা ঢুকা পাই নাই, আমি তো কোনো লটারির টাকা পাই নাই। তাহলে আমার মনে ওকে নিয়ে অনেক সন্দেহ লাগে। অ্যান্ড তখন আমি ওকে জিজ্ঞেস করছি এটা কী হলো, তখন আমাকে ব্যাংক ম্যানেজারের কাছে নিয়ে যায়। অ্যান্ড ব্যাংক ম্যানেজারের কাছে নিয়ে যাওয়ার পরে ব্যাংক ম্যানেজার সেম কথাটাই বলে যে একটা হ্যাকারের মাধ্যমে আপনাদের টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। অ্যান্ড আপনার যে মানে আমাকে বলতেছে যে আপনি কিন্তু একটা মানে বোনাসও পাইছিলেন, বোনাসের টাকাটাও আপনার ওই অ্যাকাউন্টে জমা হয়েছিল, অ্যান্ড হ্যাকার আপনাদের সব টাকা পয়সাগুলো নিয়ে গেছে। তো আমাকে বলে যে আপনি একটা মানে থানাতে যান, ওখানে যান, এখানে গিয়ে মামলা টামলা করেন, এগুলো আমাকে বলে। কিন্তু শফিক আমাকে বলতেছে যে দেখো থানাতে গিয়ে মামলা টামলা করে কোনো লাভ নাই। অ্যান্ড দেখা গেলো এগুলো মামলা টামলা করতে গেলে ঝামেলা আরও অনেক বেড়ে যাবে। একটা কাজ করো, যাওয়াবার্তা হয়ে গেছে, তুমি তোমার আব্বার কাছ থেকে টাকাগুলো ম্যানেজ করে নিয়ে আসো। আমি তখন বলি যে আমার আব্বা এই মুহূর্তে আমাকে 7 লাখ টাকা কোত্থেকে দেবে, তুমি কি পাগল হয়ে গেছো? তখনও আমাকে বলতেছে যে না, এছাড়া তো রাস্তা কোনো দ্বিতীয় খোলা নাই। আমি তখন ওকে বলি যে আমার জীবন থাকতে আমি কখনো আমার বাবার কাছে টাকা চাইতে পারবো না, যা আছে আমার কপালে তাই হবে। প্রয়োজন আমার সংসার ভেঙে যাবে, তো আমি আমার আব্বা আমার কাছে টাকা চাইতে পারবো না। অ্যান্ড তখন কন্টিনিউ শফিক হচ্ছে মানে সেলিম হচ্ছে আমাকে বিদেশ থেকে ফোন করে আমাকে প্রচুর পরিমাণ প্যারা দিচ্ছে, মানে প্রচুর পরিমাণ গালাগালি করতেছে যে টাকা কোথায়, টাকা বের করো। মানে আমার উপরে ও প্রচুর পরিমাণ হুমকি ধুমকি দিচ্ছে যে টাকা বের করতে, মানে টাকার জন্য পারতেছে না যে আমাকে মেরেই ফেলবে। আমি তখন মানে সংসার জীবনে প্রচুর রকম অসুখী হয়ে যায়। অ্যান্ড এত কিছু করে ও কিন্তু কোনো কিছু আমার বাবাকে বলে না, আমার বাবাকে কোনো কিছু বলে না। অ্যান্ড এরই মাঝে কিন্তু শফিক যে দোকানটা দিয়েছিল, মানে শফিকের দোকানটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এবং শফিক তখন বিভিন্ন মানে বড় বড় কোম্পানির মানে লিভার ব্রাদার্সের মতো বড় বড় কোম্পানির কিছু ডিলারশিপ নিয়ে আনে। অ্যান্ড ডিলারশিপ নিয়ে আনে তখন কিন্তু মোটামুটি আমাদের এলাকাতে মানে কক্সবাজার ওইখানে অনেক ভালো একজন ব্যবসায়িক, অনেক বড় মাপের ব্যবসায়িক হয়ে যায়। তো এরপরে আমি তখন এত পরিমাণ আমার উপরে টর্চারিং করে আমি শফিককে ফোন করে কান্নাকাটি করি। আমি বলি যে সেলিম আমাকে খুবভাবে জ্বালাইতেছে, আমাকে ফোন দিয়ে প্রচুর গালাগালি করতেছে, আমি কি করব কোনো কিছুই বুঝতে পারতেছি না। তখন একটা পর্যায়ে শফিক আমাকে বলতেছিল যে একটা কাজ করো, তোমার উপরে যাতে এতই অত্যাচার অবিচার হইতেছে তুমি আমার কথাটা খারাপভাবে নিও না, আমি তো তোমাকে ভালোবাসছি এবং তুমি আমাকে ভালোবাসছো, আমাদের মাঝে তো পবিত্র ভালোবাসা ছিল বিয়ের আগে, মানে আমরা প্রেম করেছি অনেক বছর, আমি কিন্তু কখনো তোমার হাতটাও ছুঁয়ে দেখি নাই। অ্যান্ড বিয়ের পরে যদিও আমি মানে তোমার বিয়ে যাওয়ার পরে যদিও আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করেছি, কিন্তু আমি আমার মন থেকে করেছি, আমার নিজের মনটাকে আমি বুঝাইতে পারি না যে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করলাম অথচ আমি তোমাকে বিয়ে করবো না। আমার নিজের কাছে অনেক বেশি অপরাধী মনে হয়। তুমি যদি কিছু না মনে করো তাহলে চলো না আমরা আবারও বিয়ে করে নতুন করে সংসার শুরু করি। আমি ওর কথাগুলো শোনার পর আমি একটু অবাক হয়ে গেলাম। আমি বলি যে কেমন কথা বলতেছো? আমাকে বলতেছে হ্যাঁ, আমি মোটেও খারাপ কথা বলতেছি না যে তুমি তোমার স্বামীকে ডিভোর্স করে তুমি আমাকে বিয়ে করো। অ্যান্ড ও তখন প্রচুর পরিমাণে আমাকে প্রেশার দিতে থাকে, আমাকে প্রেশার দেয় এবং আমার মেয়েটাকে খুবই আদর করে। তখন আমাকে মানে ও ইমোশনালি আমাকে প্রচুর পরিমাণ ব্ল্যাকমেল করতে থাকে, ও কান্নাকাটি করে, ও প্রচুর পরিমাণ সাগলামি করে। অ্যান্ড একটা পর্যায়ে আমাকে বলে যে আমি প্রয়োজনে তোমার স্বামীর কাছে ফোন করে বলবো যে তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করছো, অ্যান্ড তুমি যে আমার সাথে এগুলো করছো, আমার মোবাইলে তো SMS আছে, মানে SMS তো ওর সাথে আমার অনেক কথা হয়েছে। আমাকে বলে ভয়েস রেকর্ড আছে, আমি সব কিছু তোমার জামাইকে শোনাই দিব। মানে পাগলামি করে বলে, কিন্তু মানে ওরকম না যে বলে দিবে, ওরকম রাগ করে না, মানে রাগ করে উগ্র মেজাজেও আমাকে এই কথাগুলো বলে। অ্যান্ড তখন আমাকে বলতেছে যে প্লিজ তুমি আমার মানে ওর ঘর থেকে তুমি চলে আসো। আমাকে তো প্রচুরভাবে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। অ্যান্ড ওই সময় আমি চিন্তা করতেছি যে আমি কিন্তু ওর ঘরে থাকতে পারবো না, মানে সেলিমের ঘরে আমি থাকতে পারবো না, আমার বাবা আমাকে জীবনও এত টাকা দিবে না। আর টাকা যদি আমি না দিই তাহলে সেলিমের সাথে সারা জীবন আমার সংসার জীবনে একটা ঝামেলা থেকে যাবে। যার জন্য আমি কী করি, একটা সময় বাধ্য হয়ে আমি সেলিমকে কোনো কিছু না বলে আমি সেলিমকে ডিভোর্স করে দেই। সেলিমকে ডিভোর্স করে আমি তখন হচ্ছে কোর্টের মাধ্যমে গিয়ে আমি তখন শফিককে বিয়ে করি। শফিককে বিয়ে করার পর আমি কিন্তু শফিকের বাড়িতে যাই নাই, আমি সেলিমের বাড়িতেই আসি। বাট শফিকের সাথে আমার সবসময় ফোনে কথাবার্তা বলা হয়, আমি ওর সাথে কথাবার্তা বলতেছি। আমি চিন্তা করতেছি যে আমি কিছুটা দিন থাকি, দেখা যাক না পরিস্থিতি কী হয়। বাট তখন মানে শফিক আমাকে বলতেছে যে তুমি ওই বাড়িতে থাকবা না, তুমি চলে আসো। আমাকে প্রচুর পরিমাণ প্রেশার দেয় যে না তুমি ওই বাড়িতে থাকবা না, তুমি চলে আসো। যখন প্রেশার দেয়, একদিন আমি কাউকে কোনো কিছু না বলে আমি তখন কী করি, মানে আমি তখন আবার এটা বলে রাখি, আমি শফিককে বলে রাখি যে আমি কিন্তু তোমার বাড়িতে থাকবো না, আমি তো তোমার বাড়িতে থাকতে পারবো না। অ্যান্ড তোমার বাড়িতে থাকলে আমার আব্বা কিন্তু ওইখান থেকে আমাকে নিয়ে চলে আসবে। এরপরে শফিক কী করে, শহরে একটা বাসা ভাড়া করে আমি তখন ওই বাসায় ওর সাথে গিয়ে উঠে আমি ওখানে থাকতেছি। অ্যান্ড তখন সেলিম তো পুরো পাগল হয়ে যায়। সেলিম আমার আব্বা আমাকে ফোন দেয়। এর মাঝে কিন্তু আমার ছোটো মানে 2টা বোনের মাঝে একটা বোনের বিয়ে হয়ে গেছে, আর আরেকটা বোন অবিবাহিত আছে। তো এর মাঝে আব্বা তখন আমাকে কল দেয়, প্রচুর কল দেয়। আমি তখন আব্বার কল রিসিভ করার পর আব্বা তখন আমার আব্বা বলতেছে কী হয়েছে। আমি বললাম যে ব্যাংক থেকে এরকম টাকা হচ্ছে হ্যাকারে নিয়ে গেছে, এখন আমি তো ওরে বুঝাইতে পারতেছি না, ও তো আমার কথা বুঝে না, আমার উপরে খুব টর্চারিং করতেছে, এই জন্য আমি ওর সংসার করবো না, আমি চলে আসছি। আমার আব্বা তখন
আমাকে বলতেছে ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, তুই আমারে বলতে আমি টাকা দিলাম, সমস্যা কি? আমি বলি জানো কত টাকা? প্রায় 7.5 লাখ টাকার মতো নিয়ে গেছে। তখন ও বলতেছে, আমার আব্বা বলতেছে 7.5 লাখ টাকা নিয়ে গেছে তো কী হয়েছে, আমি তোর 7.5 লাখ টাকা দিয়ে দিতাম। আমি তখন আমার আব্বাকে বলতেছি, আব্বা আমি ওর সংসার করবো না, আমি চলে আসছি, আর আমি ওকে ডিভোর্স করে দিছি। তখন আমার আব্বা বলে যে তুই এখন কোথায় আছিস? আমি বলি আমি কোথায় আছি আমি এটা তোমাকে বলতে পারবো না, আমি তোমাকে এটা জানাইতে পারবো না। আমি আমার আব্বা আমাকে কোনো কিছু জানাই না, না জানে আমি তখন কী করি, শফিকের সাথে খুব ভালোভাবে থাকতেছি। শফিক আমার মেয়েটাকেও প্রচুর যত্ন করে, ভালোবাসে, আমাদের সংসারটা খুব ভালোভাবেই চলতেছে। বাট এইভাবে যেতে যেতে আরও প্রায় 6 মাসের মতো কেটে যায়। তখন কিন্তু আর সেলিম কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, মানে আমার সাথে কোনো যোগাযোগে নাই। আর আমি সেলিমের বাবা মা মানে ওর চাচা চাচিকে ফোন করে বলে দিছি যে আমি সেলিমকে ডিভোর্স করে দিছি, আমি এটা তাদেরকে বলে দিছি। অ্যান্ড বলে দেওয়ার পরে তখন আমি এই ছেলের সাথে থাকতেছি, মানে শফিকের সাথে থাকতেছি। সেলিমকে তো সব কিছু আমার বলা হয়েই গেছে। অ্যান্ড একটা পর্যায়ে এভাবে 6 মাস থাকার পরে শফিক আমাকে বলতেছে যে শহরে থেকে টাকা পয়সা নষ্ট করে লাভ কি, একটা কাজ করি, চলো আমরা বাড়িতে চলে যাই, আমাকে এটা বলে। আমাকে বলেছে বাড়িতে চলে যা, আব্বা আম্মা তো রাজি আছে। তখন ওর ছোটো বোনের বিয়ে হয়ে যায়, বাড়িতে বলে আব্বা আম্মা আছে, কোনো প্রবলেম নেই, তুমি চলো। তখন আমাকে কী করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পরে এই ব্যাপারটা আমার আব্বা জানতে পারে। মানে এতদিন পর্যন্ত কিন্তু আমার আব্বা মানে কোনোভাবেই জানে না যে আমি হচ্ছে যে শফিকের সাথে ইসলাম, কিন্তু আব্বা জানে না। বাড়িতে আসার পর আব্বা জানতে পারে, জানতে পারার পর আব্বা আসে আমাকে মানে শফিকের বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য। আসে আব্বা প্রচুর পরিমাণে পাগলামি করতে থাকে। আব্বা মানে এলাকার চেয়ারম্যান মেম্বার ডাইকা শফিকের বাবার গায়ে হাত তুলে, মানে প্রচুর পরিমাণ শফিকের পরিবারে টর্চারিং করতে থাকে, মানে টর্চারিং করে শফিকের বাবাকে মারে। মানে আব্বা এত পরিমাণ পাগলামি করতেছে আমি বলে বুঝাতে পারবো না। আমি বাবাকে যতই বুঝাই যে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু বাবা আমার কোনো কথাই শুনতে রাজি নাই। বাবার কথাই একটা যে বাবা আমাকে এই পরিবারে রাখবে না। বাবা বলতেছে এরা ছোটো লোক, ওদের পরিবারে আমি তোকে রাখবো না, আমি তোকে এই পরিবার থেকে নিয়ে যাবো। অ্যান্ড একটা সময় আমি আমার বাবার উপরে প্রচুর পরিমাণ রেগে যাই, প্রচুর পরিমাণ রেগে গিয়ে আমি তখন থানাতে গিয়ে আমার আব্বার নামে মামলা করে দিই। আব্বার নামে মামলা করে দিই যে আমি বিয়ে করছি, আমার আব্বা আমাকে আমার শ্বশুরবাড়িতে থাকতে দিচ্ছেন, আমার শ্বশুর শাশুড়ির উপরে টর্চারিং করতেছে অ্যান্ড তাদের উপরে হাত উঠিতেছে। এটা যে আমি থানাতে মামলা করি, মামলা করার পরে তখন থানার ওসি এসে আমার আব্বাকে ধরে নিয়ে যায় অ্যান্ড আমার আব্বাকে 15 দিন জেল খাটায়। 15 দিন জেল খাটানোর পরে আমার আব্বা বের হয় অ্যান্ড আব্বা মোসলেখা দিয়ে বের হয় যে আব্বার আমাদের সংসারে কোনো রকম ঝামেলা করবে না। কিন্তু এরপরে বাসায় আসার পর আব্বা আমার আম্মাকে বলে দেয়, মানে পারিবারিকভাবে আবার সবাইকে ডেকে আমাকে বাবা একেবারে ত্যায্য ঘোষণা করে। আমাকে ত্যায্য ঘোষণা করে, কিন্তু ত্যায্য হওয়ার পরে তো বাবার কাছে মেয়েরা সম্পদ পায়, আমার আব্বা আমাকে কোনো রকম সম্পদ টম্পদ কোনো কিছু না দিয়ে আমাকে ত্যায্য করে দেয় যে আমি ওনার মেয়ে না। এটা থেকে আমার আব্বার যত সয় সম্পত্তি আছে, আমার আব্বার সকল সয় সম্পত্তি আমার 2 বোনের নামে আর আমার মায়ের নামে লিখে দেয়, আমাকে কোনো কিছুই দেয় না। এটা যখন মানে শফিকের আব্বা আম্মা জানতে পারে যে আমাকে ত্যায্য করে দিছে আমার বাবা, সব সয় সম্পত্তি আমার 2 বোন এবং হচ্ছে আমার নামে লিখে দিছে, তখন ওরা জানি কেমন একটু চেঞ্জ হয়ে যায়। ওরা মানে আমার উপর একটু বেশি মানে আগে যেরকম ভালোবাসা দেখাইতো, আদর ভালোবাসা করতো, ব্যাপারগুলো এরকম থাকে না। মানে আমার উপরে কথায় ওরা আমার উপরে কেমন যেন একটু মানে ওরা একটু মানে কেমন হয়ে যায় আমি ঠিক বলে বুঝাতে পারবো না। এরপরে মানে ওর মা আমার সাথে প্রচুর পরিমাণ ঝগড়া করে, মানে কথায় ঝগড়া করে, এক জামাইরে খাইছিস আরেক জামাই ঘরে আসছিস, মানে এত পরিমাণ অত্যাচার করেছি, এই পরিবারে থাকার কোনো উপায় আমার নাই। এবং এরকম হয় যে আমার মাঝে মাঝে আমি খাবার যখন রান্না করতে বসি, আমি যখন চুলার মধ্যে ভাত বসাই, আমার মানে ভাতের মধ্যে উনি মাটি দিয়ে দেয়। মানে আমি তো ভাত বসে একটু বাইরে গেছি বা কোনো দিয়ে গেছি, তখন আমার শাশুড়ি সব ভাতে মাটি দিয়ে দেয় অ্যান্ড তখন আমি মানে মার গালা পরে দেখি যে সব মাটি, মানে খাইতে পারি না এত পরিমাণে। এবং আমি সবই সহ্য করতে পারি, কিন্তু যখন আমার মেয়েটার উপরে টর্চারিং শুরু করছে তখন আমি সহ্য করতে পারি না। আমার মেয়েটার উপরে মানসিক বা মানে ওর মা আমার মেয়েটাকে মারে পর্যন্ত, মেয়েটাকে মারে। আমার মেয়েটা যখন মানে আমি যখন সেলিমের ঘরে ছিলাম, আমার মেয়েটাকে আমি একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দিই না, অথচ আমার এই মেয়েটাকে এখন মানে প্রচুর পরিমাণ টর্চার করে মেয়েটাকে মারা হয়। আমি তখন কিছুই বুঝতে পারতেছি না। আমি এই কথাগুলো যখনই শফিককে বলি, বাট শফিক নীরব ভূমিকা পালন করে। শফিক বলে যে মানে কী করবো এখন, মানে আব্বা মা এরকম করতেছে যে, মানে ও বিভিন্নভাবে আমাকে বোঝায়। আমি ওকে বলি যে তোমার আব্বা মা এরকম করতেছে, তুমি এটার কোনো প্রতিবাদ করবে না। ও কোনো প্রতিবাদ করে না অ্যান্ড প্রতিবাদ করে না। একটা পর্যায়ে যেতে যেতে আমি দেখি যে ওর বাবা মায়ের সাপোর্ট নিয়ে নিছে অ্যান্ড ওর বাবা মায়ের সাপোর্ট নিয়ে নিছে, ওর বাবা মায়ের মানে সাপোর্টে চলে গেছে অ্যান্ড বেশ কিছুদিন থাকার পরে ওই বাড়ির একটা মেয়ের মানে ওদের বাড়ির একটা মেয়ের মাধ্যমে আমি জানতে পারি ওই মেয়েটার সাথে কিন্তু শফিকের মানে শারীরিক সম্পর্ক হয়। ওই মেয়েটাকে ও ভালোবাসে, মানে ভালোবাসে বলতে ওই মেয়েটার মানে শারীরিক সম্পর্ক করে ওই মেয়েটার সাথে, ভালোবাসি কিনা জানি না, বাট শারীরিক সম্পর্ক হয়। ওই মেয়েটা একদিন কাইন্দা কাইন্দা আমার বলতেছে যে আপনি যে নিজের কপালে নিজে কী কুড়াল মারছেন আপনি জানেন না, আপনি আপনার মানে স্বর্গ ছেড়ে নরকে ঢুকে গেছেন, আপনি আপনার একটা মানে প্রতিভার মতো একটা স্বামীকে ছেলে আসছেন, বাট এরকম একটা লুচ্চাকে আপনি বিয়ে করছেন, ও আমার সাথে এই কাজগুলো করে। অ্যান্ড আমি যখন বিশ্বাস করি না, তখন আমাকে মানে প্রমাণ পর্যন্ত মেয়েটা দেখায় যে আমার ঘরে আসে আমার সাথে এই কাজগুলো করে অ্যান্ড আমাকে বলে যে আপনার ব্যাংক থেকে যে টাকাগুলো নেওয়া হয়েছে এই সম্পূর্ণ টাকা কিন্তু শফিক নিয়ে গেছে, আমাকে বলে। আমি বলি কীভাবে শফিক কেন ব্যাংক থেকে ও টাকাগুলো নিয়ে গেল? ও বলে যে ব্যাংক থেকে আপনার থেকে টাকাই নিয়ে কিন্তু বড় বড় কোম্পানির ডিলারশিপগুলো নিছে, এগুলো সবই আপনার টাকা অ্যান্ড এগুলো আমাদের ব্যাংক ম্যানেজারের হাত আছে, ও ব্যাংক ম্যানেজারকে অনেক টাকা দিছে, ব্যাংক ম্যানেজার আর শফিক মিলে আপনার সম্পূর্ণ টাকা ব্যাংক থেকে মানে ওরাই লুট করছে।
আমি তখন শফিকের প্রতি আমার একটা ঘৃণা জন্মে যায়, মানে প্রচুর পরিমাণ ঘৃণা জন্মে যায়। আমি ওর সাথে আর থাকতে পারতেছি না। অ্যান্ড একটা পর্যায়ে দেখা গেল কি যে ও এরকম করতে করতে আমার গায়ে হাত তোলে, আমার মেয়েটার গায়ে হাত তোলে, আমার মেয়েটার গায়ে হাত তোলে, বারবার বলে যে আমার মেয়েটাকে আমি নাকি ওই সেলিমের বাড়িতে দিয়ে আসার জন্য। ও বলে যে এটা সেলিমের মেয়ে, সেলিমের বাড়িতে দিয়ে আসো। কিন্তু আমি তো বলেছি আমি আমার মেয়ে ছাড়া থাকতে পারবো না। একটা পর্যায়ে মানে এরকম কন্ডিশন দিয়ে দেয় যে মেয়েকে সেলিমের বাড়িতে দিয়ে আসতেই হবে। যদি আমি ওর সংসার করি তাহলে আমি এই মেয়েকে এই সংসার রাখতে পারবো না, এই মেয়েকে সেলিমের বাড়িতে দিয়ে আসতে হবে। আমি তখন বলি যে এই সংসারে আমি আর থাকবো না। একেবারে সবশেষ নিরুপায় হয়ে আমার একটা বান্ধবী আছে চিটগংয়ে, ও চিটংয়ে থাকে, ওর সাথে কথাবার্তা বলি। ওর সাথে কথাবার্তা বলার পরেও আমাকে বলতেছে যে একটা কাজ কর, তুই চিটংয়ে চলে আয়। তখন আমি শফিককে কোনো রকম ডিভোর্স কোনো কিছু না করে আমি তখন সরাসরি আমার মেয়েটাকে কোলে নিয়ে আমি তখন চিটংয়ে চলে আসি। অ্যান্ড চিটংয়ে আমার ওই বান্ধবীটা বদ্দারহাটে থাকতো, বদ্দারহাটে আমি যাই। অ্যান্ড বদ্দারহাটে যাওয়ার পরে ও একটা গার্মেন্টসে চাকরি করতো, ওর সাথে আমি থাকি। অ্যান্ড ওর সাথে আমি 15-20 দিনের মতো থাকি। থাকার পরে আমার তো আসলে বাবাও নাই, মাও নাই, এখন তো আর কেউ নাই, আমি কার কাছে যাব বা কার কাছে আমি আমার কথাবার্তাগুলো বলবো। তখন আমি বড় বিপাকে পড়ে যাই যে এই পৃথিবীতে আমার আর কেউ নাই। অ্যান্ড সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি যে মেয়েটাকে নিয়ে চলে আসলাম, আমি প্রায় 1 সপ্তাহের মতো আমার ওই বান্ধবীর বাসায় আছি। 1 সপ্তাহের ভিতরে শফিক একটাবারের জন্য আমাকে কল দিয়ে জিজ্ঞেস করতেছে না যে আমি কোথায় আছি, কেমন আছি। আমি খুবই কান্নাকাটি করে বলি যে আমি ভালো নাই, আমার একটু ও কোনো রকম আমার খোঁজ খবর নেয় না, কোনো রকম আমার খোঁজ খবর নেয় না, কোনো রকম আমার খোঁজ খবর নেয় না। ও প্রচুর পরিমাণ আমাকে ও মানে অবহেলা করতে থাকে। অ্যান্ড তখন আমি এখানে থাকতেছি, তখন আমার বান্ধবী বলতেছে যে একটা কাজ কর, আমি গার্মেন্টসে চাকরি করি, তুইও নাহলে গার্মেন্টসে ঢুকে যা। এখন আর কী করবি, বড় লোকে দেখায় তো কোনো লাভ নাই, তোর বাবা তো আর যেহেতু হয়ে গেছে এখন গার্মেন্টসে ঢুকে যা। তো তখন আমি ওর সাথে কী করে গার্মেন্টসে চাকরিতে যাই। কিন্তু আমার মেয়েটাকে আমি বাসায় একা রেখে যাই, তো আমার মেয়েটার জন্য আমার পরাণ কাঁদে, আমার মন কাঁদে সবসময়, সবসময় মন কাঁদে। আমি মেয়েটাকে ছাড়া থাকতে পারতেছি না। আমার মেয়েটার জন্য প্রচুর পরিমাণ খারাপ লাগে, এমন কষ্ট লাগে। আর গার্মেন্টসে চাকরি করতে দাঁড়াইয়া কাজ করতে আমি একটু মোটা ছিলাম, ভালো স্বাস্থ্য ছিল, আমি দাঁড়াইয়া কাজ করতে পারি না। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে গার্মেন্টসের যে লোকগুলো আছে যারা সুপারভাইজার বা হল সুপার, তারা আমার উপরে খুব খারাপভাবে নজর দেয়। দেখা গেল যে তারা আমার পাশ দিয়ে যাচ্ছে আর তারা আমার কোমরে হাত দিয়ে দেয়, আমার বুকে হাত দিয়ে দেয়, এভাবে আমাকে অত্যাচার করে। তো আমার এই ব্যাপারগুলো ভালো লাগে না। আমি প্রায় 15 দিনের মতো কাজ করি। 15 দিন কাজ করার পরে আমি আর যাই না। আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই, খাওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই। তখন প্রচুর পরিমাণ বিপদে পড়ে যায়। তো তখন আমার বান্ধবী বলতেছে যে দেখ, তুই তো গার্মেন্টসে চাকরি যদি না করিস, তোকে একটা কথা বলি, তুই আমার কথাটা মনোযোগ দিয়ে শোন। এখন কি করবি, কারণ তোর তো সব কিছুই তো এখন এভাবে হয়ে গেল। তুই একটা কাজ কর, তখন ওদের বাসার পাশেই বাসা থেকে একটু দূরে ওদের একটা বিল্ডিং যে ওরা তো হচ্ছে একটু বস্তির মতো থাকে আর কি। তো ওই পাশেই হচ্ছে একটা বড় 4তলা বিল্ডিং আছে। ওই বিল্ডিংয়ের আমাকে বলতেছে ওই বিল্ডিংয়ের যে মালিক, হ্যাঁ ওই বিল্ডিংয়ের মালিক হচ্ছে জুবাইর সাহেব। পরে বলতেছে তুই জুবাইর সাহেবের বাড়িতে কাজ কর, আমাকে এটা বলে। আমি বলি আমি কাজের মেয়ে হয়ে যাবো? ও বলে যে কী করবি, কারণ বসে বসে আর কতদিন খাবি, তুই যেহেতু গার্মেন্টসে চাকরি করতে পারিস না। জুবাইর সাহেব অনেক ভালো মানুষ, ওনার বাসায় ওনাকে রান্নাবান্না করে দিবি, ওনার বউ নেই, ওনাকে রান্নাবান্না করে দিবি। তো মানুষটা অনেক ভালো, একটু বৃদ্ধ টাইপের, তোকে অনেক সম্মান করবে, তোকে টাকা পয়সা দিবে, প্রবলেম কি, এটা তো আর কেউ জানতেছে না। তখন আমার বান্ধবী করে কি আমাকে ওই জুবাইর সাহেবের বাসা আমাকে কাছে দেয়। অ্যান্ড জুবাইর সাহেব কিন্তু অনেক বড় একজন রাজনীতিবিদ, অনেক পাওয়ার, ওনার অনেক ক্ষমতা, চিটং শহর ওনার প্রচুর পরিমাণ ক্ষমতা। তখন আমি ওনার বাড়িতে কাজ করি। আমি তখন আমার মেয়েটাকে নিয়ে যাই। আমার মেয়েটা তখন সোফার উপরে বসে থাকে। ওনার ওখানে কেউ নেই, একটা ড্রাইভার আছে, একজন ড্রাইভার আর একটা গার্ডেন বয়, আর হচ্ছে উনি, আর কেউ নেই। অ্যান্ড কাজের মেয়ে হিসাবে আমি রান্নাবান্না করে দিই, উনি তখন খাওয়া দাওয়া করে। এইভাবে আমি ওখানে প্রায় 2.5 মাসের মতো থাকি। অ্যান্ড 2.5 মাস থাকার পরে তখনও কিন্তু আমার আব্বা আম্মা বা আমার স্বামী শফিক, আমার আগের স্বামী তো সেলিমের সাথে ডিভোর্স হয়ে গেছে, বাট শফিকও আমাকে কোনো রকম ফোন টোন দেয় না, কোনো রকম যোগাযোগ করে না, কোনো রকম কথাবার্তা আমার সাথে নাই। আমি যে একটা মানুষ বাড়ি থেকে চলে আসছি, আমি কি আসি নাকি মরে গেছি, এই পর্যন্ত আমাকে একটা কল দেয় না। আর আমিও ওকে রাগ করে আর কোনো কল দিই না। তো ওনার বাড়িতে থাকতেছি। জুবাইর সাহেব কী করে, আমার মেয়েটাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। আমার যে বাবুটা আছে, আমার মেয়েটাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। আমি একটা ব্যাপার খেয়াল করি, বাইরে থেকে গেলে উনি আমার মেয়ের জন্য বেলুন, চকলেট, একদম দামি দামি চকলেট, তারপরে জামা কাপড় থেকে শুরু করে আমার মেয়ের উনি একেবারে সাজায় রাখে। এবং সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে উনি আমার মেয়ের জন্য একটা স্মরণের সেন পর্যন্ত নিয়ে আসে। এত পরিমাণ ভালোবাসে আমার মেয়েটাকে, এত পরিমাণ ভালোবাসে আমি ভুলে বুঝাতে পারবো না। অ্যান্ড উনি যেখানে যায় আমার মেয়েটাকে কোলে করে নিয়ে যায়। আমি সবার কাছে বলি যে ওটা ওনার মেয়ে, এরকম করে বলে যে এটা আমার মেয়ে। ওনার তো আসলে আমার মানুষটার জন্য মায়া লাগে, একটু বৃদ্ধ ছিল, একটু বয়স্ক ছিল, বাট উনি আর ওনার বউ ওনাকে ছেড়ে চলে যায়। তো যাওয়ার পরে মানুষটা একটু মানসিকভাবে একটু ডিপ্রেশনে থাকে। তো আমি ভাবি যে আমার মেয়েটাকে পাওয়ার পরে উনি হয়তো ওনার বউকে ভুলতে পারে বা ওনার বাচ্চার প্রতি একটা মায়া ভালোবাসা, এটা আমি মনে করি। তো উনি আমার বাচ্চাকে নিয়ে এখানে সেখানে যায়, সবসময় আমার বাচ্চাকে টেক কেয়ার করে। এভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হতেছিল। একদিন
উনি আমাকে বলতেছে যে আমি তোমাকে একটা কথা বলি, রূপা তুমি আসলে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, কোনো খারাপভাবে আমার কথাটাকে নিও না। আমি তুমি যে তোমাকে আমি ব্যাপারটা ভালোভাবে বলতেছি, তুমি ব্যাপারটা একটু বুঝে শোনো, আমাকে একটা অ্যান্সার করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। উনি কিন্তু আমার জীবনের কথাগুলো জানে, উনি কিন্তু ওনাকে মানে মাঝে মাঝে সব কিছু আমার বলছিলাম যে আমার মানে বিয়ে হয়েছে, তারপরে এগুলো সব কিছু ওনাকে বলছিলাম। অ্যান্ড উনি সব কিছু শোনার পর আমাকে বলতেছে যে তুমি যদি কিছু না মনে করো আমি তোমাকে বিয়ে করতে পারি। আমি বললাম যে বিয়ে? বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে পারি, অ্যান্ড আমি তোমাকে বিয়ে করবো এবং এই মেয়েটাকে আমি আমার নিজের মেয়ে হিসাবে বড় করব। আমি তখন বলি যে আপনি এত বড় লোক মানুষ, এত টাকা পয়সা আপনার, আপনি আমাকে কেন বিয়ে করবেন? উনি আমাকে বলে যে আমার তো টাকা পয়সা অর্থ আভিজাত্য এগুলো দিয়ে কী হবে, আমার কোনো সন্তান নাই, আমার কোনো বউ নাই, আমি এসব দিয়ে কী করবো? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে নিয়ে অনেক সুখে থাকবো। এটা বলে এই লোকটা আমার হাত ধরে কান্না করে দেয়। অ্যান্ড এত বড় মাপের একটা মানুষ যখন আমাকে হাত ধরে কান্না করে দেয় তখন আমি আর কোনো কথা বলি না। আমি তখন আমার বান্ধবীকে ফোন করে উনি বলেছে না বান্ধবীকে ফোন করতে হবে না, যেহেতু আমার একটা সম্মান আছে, আমি তোমাকে আমার রিকোয়েস্ট করতেছি যে আমার এই বিয়ের ব্যাপারটা তুমি কারোকে জানাইতে পারবা না। আমি বলি তাহলে বিয়ে করব, সাক্ষী টাক্ষী বলে সব কিছু ব্যবস্থা করব। এরপরে উনি বলে যে উনি আমার মোবাইল ফোনটা নিয়ে যায়, বলে তুমি কারো ফোন দিও না। এরপর উনি কী করে কোর্ট থেকে উকিল নিয়ে আসে, উকিল তারপরে হচ্ছে কাজী নিয়ে আসে, আমাকে বলে যে দেখো আমি উকিলের মাধ্যমে বিয়েটা খুব স্ট্রংলি করব, মানে খুবই স্ট্রংলি বিয়ে করব, এটা একদম উকিলের মাধ্যমে বিয়েটা হবে, যাতে কোনো দিন আমাদের মাঝে ছাড়াছাড়িটা না হয়। এরপর আমি খুবই খুশি হই, উনি আমাকে 17 লাখ টাকা কাবিনে 17 লাখ টাকা কাবিন দিয়ে উনি উকিলের মাধ্যমে একেবারে এফিডেভিট করে, মানে 150 টাকার স্ট্যাম্পে এফিডেভিট করে অনেক সুন্দর করে হলফনামা সহ উনি আমাকে বিয়ে করে। অ্যান্ড বিয়ে করার পরে তখন আমি কিন্তু আমার বান্ধবীকে এই ব্যাপারগুলো বলি না, মানে উনি আমাকে বলতে নিষেধ করে। উনি আমাকে বলে তুমি আগে আমার বাড়িতে যেভাবে আসতা ওভাবে আসবা। এরপরে উনি আরও দুইটা কাজের মেয়ে একসাথে রাখে। তো কাজের মেয়েরা তখন ওনার বাড়িতে কাজ করে, আমি তখন ওনার বউ হিসাবে ওনার বাড়িতে থাকতেছি। এভাবে আমার বান্ধবীর বাড়িতে এখানে যাচ্ছি। তখন একটা পর্যায়ে আমার কাছে নিজের পেছনে ব্যাপারগুলো অনেক খারাপ লাগে যে আমি রাতের বেলায় থাকতে পারি না, দিনের বেলায় আসি চাকরানির মতো। আমি তখন একদিন ওনাকে বলি যে জুবাই সাহেবকে বলি যে মানে আপনি আমাকে বিয়ে করছেন, কিন্তু আমি তো এখন আর মানে আমি এখানে আর থাকতে মানে আমি এভাবে আমার বান্ধবীর বাসায় থাকবো না, আপনি আমাকে বিয়ে করছেন আমি এখানেই থাকবো, এটা আমি ওকে বলি। বলার পরে আমাকে বলে এখানেই থাকবা? আমি বলি হ্যাঁ আমি এখানেই থাকবো। তো উনি আমাকে বলতেছে যে মানে ব্যাপারটা কেমন দেখাবে না? আমি বলি কেমন দেখাবে কেন, আপনি আমাকে বিয়ে করছেন, আপনি আমার স্বামী, আমি এখানে থাকতে পারি না? তখন আমাকে বলতেছে যে তুমি আমাকে 1 মাস টাইম দাও, 1 মাস পরে আমি তোমাকে এখানে উঠাবো। আমি বললাম 1 মাস কেন টাইম দিতে হবে? উনি আমাকে বলে যে 1 মাস পরে আমি তোমাকে এখানে উঠাবো। আমি কেন 1 মাস টাইম নিয়ে আমি জানি না। অ্যান্ড 1 মাসের কথা বলে উনি তখন প্রায় আরও 1.5 মাসের মতো কেটে যায়। আমি যত ওনার বাড়িতে থাকতে চাই উনি ওনার বাড়িতে আমাকে রাখবেই না। তখন এই মানুষটা হঠাৎ করে একটু চেঞ্জ হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায় বলতে উনি আর আগের মতো ওরকম করে আর আমাকে মানে দেখে না বা আমাকে আগের মতো ব্যবহার করে না। টাকা চাইলে টাকা দেয়, মানে টাকা পয়সা সবই ঠিক আছে, কিন্তু ওনার বাড়িতে থাকতে দেয় না। একদিন আমি জোর করে যখন ওনার বাড়িতে থাকার জন্য থাকি তখন উনি আমাকে আর আমার মেয়েটাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আমাকে বলে তুই একটা খারাপ মেয়ে, তোরা আমি যেভাবে ভালো মনে করছিলাম তুই অতটা ভালো না, এরকম করে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। অ্যান্ড যখন উনি আমার সাথে খারাপ ব্যবহার করে তখন আমি আমার বান্ধবীকে সব কিছু ব্যাপার খুলে বলি। বলার পর আমার বান্ধবী তখন আমাকে প্রচুর পরিমাণে গালাগালি করে। আমাকে কোন সাহসে তুই এই কাজটা করতে গেলি? আমি বললাম যে কেন, উনি আমাকে বিয়ে করছে আমি এটা বলবো না? তখন বলে তো বিয়ে যেদিন করছে সেদিন কেন বলিস না? আমি বলি উনি যে আমাকে নিষেধ করছে। তো আমাকে তখন আমার বান্ধবী বলতেছে এত বোকা কি মানুষ হয়, তুই একটাবার এই কথাগুলো আমাদেরকে মানে আমাকে তুই বলবি না? আমি বললাম যে কী বলবো, এখন এই কাজগুলো হয়ে গেছে। তখন আমার বান্ধবী আমাকে নিয়ে যে উকিলের মাধ্যমে বিয়ে হয়েছে সে উকিলের কাছে নিয়ে যায়। অ্যান্ড উকিলের কাছে নিয়ে যাওয়ার পরে আমি সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা জানতে পারি সেটা হচ্ছে ওই উকিল হচ্ছে আমাকে মানে ওই উকিল আমাকে বলতেছিল যে আমাকে যে বিয়ে হয়েছে ওই বিয়ের কোনো ডকুমেন্ট নাকি ওনার কাছে নাই। আমি বলতেছিলাম কেন ডকুমেন্ট কেন নাই? তখন আমি আমার বান্ধবী উকিলের সাথে পার্সোনালি কথা বলে যে জানতে পারে উনি আমাকে যে কোডের যেই উকিল নিয়ে গেছিলো এবং এগুলো সব কিছুই ভুয়া ছিল এবং মানে বিয়েটাই হচ্ছে সম্পূর্ণ ভুয়া হয়েছে। অ্যান্ড বিয়ে হওয়ার পরে যে হলফনামাটা আছে সব কিছু মানে উনি ছিঁড়ে ফেলছে, মানে জুবাই সাহেব ছিঁড়ে ফেলছে, মানে কোনো কিছু আর মানে কোনো প্রমাণ ডকুমেন্ট রাখে না, এই বিয়ের কোনো ডকুমেন্ট নাই। অ্যান্ড তখন কিন্তু আমি ওনার বাড়িতে আসি, আমি বাসা আসি, অ্যান্ড আমি কান্নাকাটি করতে আমার বান্ধবীর বাসা আসার পর আমি তখন ঢুলে পড়েছি, অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার বান্ধবী তখন আমাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে আমি জানতে পারি যে আমি নাকি বাচ্চা কনসেপ্ট করছি, মানে আমার পেটে বাবু আসছে। তখন আমি 100% কনফার্ম হয়ে যাই যে এই বাবুর বাবা হচ্ছে জুবাইর সাহেব। আমি তখন আমার বান্ধবীকে বলি যে একটা কাজ কর, আমি থানাতে গিয়ে আমি আমার বাচ্চার হচ্ছে ডিএনএ টেস্ট করাবো, আমি ওনাকে নামে মামলা করবো এবং উনি ডিএনএ টেস্ট আমার ডিএনএ টেস্ট করাবো, অ্যান্ড আমি আমার ডিএনএ টেস্ট করাবো। আমি আমার বান্ধবীকে এই কথাগুলো বলি।
বলার পর আমার বান্ধবী বলে, যাই করিস একটু ভেবেচিন্তে করিস, উনি কিন্তু নর্মাল কোনো মানুষ না, ওনার ডাকে চিটংয়ের মানে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এত নামি একটা মানুষের সম্বন্ধে তুই এগুলো করবি, তুই কি পারবি, একটু ভেবেচিন্তে কাজ করিস। আমার বান্ধবী আমাকে এই কথাগুলো বলে। আমি এখনও কোনো কিছু করি নাই আপন ভাই, আমি আপনার জীবনের গল্পগুলো শুনে আজকে প্রায় 1 সপ্তাহ ধরে আমার কাছে মনে হয় আমি না খেয়ে প্রতিদিন আপনাকে কল দিয়ে যাই, শুধুমাত্র আপনাকে এই কথাগুলো বলার জন্য। আল্লাহর অশেষ মেহেরবানি যে আপনি আজকে আমার কলটা ধরছেন, আমি আপনাকে এই কথাগুলো বললাম। আপন ভাই এখন আপনি আমাকে বলেন যে আমি কী করতে পারি, আমি কি আমার কথাবার্তাগুলো আমি কি থানায় সহযোগিতা নিব, কারণ আমি জানি ওনার বাচ্চা আমার পেটে আছে, সুতরাং আমি এখন কিছু একটা করতে পারি, আমি কি করতে পারি ভাই, আপনি আমাকে একটু বলেন। আচ্ছা, যে কথাগুলো আমি যে কথাগুলো আমি রূপাকে বলেছিলাম, এই কথাগুলো আমি আপনাদেরকেও বলি, কারণ রূপা আমাকে জাস্ট এতটুকু পর্যন্ত তার স্টোরিটা ছিল। এখন সে আমাকে বলতেছে, ভাই আমি কী করতে পারি, আপনি আমাকে একটা বুদ্ধি দেন। আসলে আমি জানি না যে তাকে দেওয়ার মতো কোনো বুদ্ধি আসলে এক্স্যাক্টলি আমার মাথায় ওই সময় নাই, কিন্তু আমি তাকে ওই সময় একটা কথাই বলেছিলাম যে আপনি ওই জুবাইর সাহেবের নামে কোনো রকম মামলা টামলা কইরেন না, কোনো রকম মামলাতে আপনি যাবেন না, না গিয়ে আপনি চুপচাপ থাকেন, আপনি আমাকে একটু ভাবার জন্য একটু সময় দেন, এটা আমি ওনাকে বলেছিলাম। কারণ আমি জানি মেয়েটা মামলা যদি করে, ওই জুবাইর সাহেবগুলো এমনও ভয়ানক হতে পারে যে মেয়েটাকে খুনও করে ফেলতে পারে। তাদের পক্ষে আসলে খুন করাটা কোনো ব্যাপার না। যে উকিল পর্যন্ত ভাড়া করে নিয়ে আসছে, তারপরে কাজী নিয়ে আসছে, সব কিছুই ফেক ছিল, সেখানে এই মেয়েটাকে খুন করে ফেলাটা কোনো আচ্ছা, জুবাইর সাহেবের সাথে কিন্তু রূপার স্টোরি অনেক লম্বা ছিল, আমি বলতে গেলে কিন্তু প্রায় 2 ঘন্টা লাগতো গল্প শেষ করতে। আমি কিন্তু জুবাইর সাহেবের সাথে রূপার স্টোরিটা কমপ্লিটলি বলি নাই, আপনাদেরকে একটু বলেছিলাম, সম্পূর্ণ গল্পটা আমি বলি নাই, আমি স্কিপ করেছি ওখানে, পুরোটা গল্প স্কিপ, রূপার সাথে জুবাইর সাহেবের গল্পটা কিন্তু সম্পূর্ণ স্কিপ করা। এখানে আমি শুধুমাত্র আপনাকে বোঝাচ্ছিলাম যে রূপার সাথে ওনার বিয়ে হয়েছে, শুধুমাত্র এতটুকুই। আচ্ছা, এখন ফাইনালি কথা হচ্ছে, উনি আমাকে বলতে যাচ্ছিল যে আপন আমি এখন কী করতে পারি, আমি কি জুবাইর সাহেবের নামে মামলা করব, বা মামলা করলে কি আমি মামলাতে জিততে পারবো, এই মামলা কি আমাকে কোনো কিছু দিবে, বা এটা হচ্ছিল ওনার প্রশ্ন। কিন্তু আমি ওনাকে এটা বলেছিলাম যে আপনার মামলা করেন। আপনাদেরকেও বলি, দর্শক বন্ধুরা, আপনারা একটা বার চিন্তা করে দেখেন যে মানুষ বোকার রাজ্যে বসবাস করে, কিন্তু এতটা বোকা কি এবার মানুষ হতে পারে? আপনার একটা ধরেন বাগান আছে, অনেক বড় একটা ধরেন গাছের বাগান, কাঠ বাগান, আপনি কাঠ বিক্রি করেন, বা গাছ দিয়ে কাঠ একটা কাঠ বাগান আছে, আপনি একটা লোক নিয়ে যাবেন যে জানতো আমার এখানে একটা লাইক হচ্ছে একটা গাছ আমি বিক্রি করবো, আপনি ধরেন যিনি গাছ যিনি কিনবেন আর কি, ওনাকে বলবেন যে আপনি পছন্দ করেন, একটা গাছ পছন্দ করেন। দর্শক বন্ধু, আপনি খেয়াল করে দেখবেন যে ওই গাছ ব্যবসায়িক আপনার বাগানে ঢুকে আপনার একদম সরল সোজা সোজা যে গাছটা, ওই গাছটাকে পছন্দ করবে এবং বলবো আমি এই গাছটাই কিনবো। তো তেমনি সরল সোজা মানুষগুলোকেই কিন্তু ঠকানোর জন্য জুবাইরের মতো বা হচ্ছে শফিকের মতো মানুষগুলো সব সময় অপেক্ষা করে থাকে কোন সুযোগে তাদেরকে ঠকাইতে পারে। গল্পটা আমার খুবই কষ্ট হয়েছে, আমি আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না, আমার নিজের কাছে অনেক খারাপ লেগেছে। ওর কাছ থেকে যেন মেয়েটা প্রচুর কান্না করেছে, এবং তার অবস্থাটা এখন এমন এক জায়গায় সে আমি এটা আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে মেয়েটা যে কোনো সময় সুইসাইড করে ফেলবে, ওটা আপনি একদম নিশ্চিত ধরে রাখেন। রূপা যে কোনো সময় হয়তো আমি কালকেও ফোন করে কালকেও হয়তো আমি জানতে পারি যে মেয়েটা মারা গেছে, এবং সে যাবে, এটা কারণ তার কোনো গতি নেই, তো সে তার বাবা মায়ের কাছে ব্যাক করতে পারবে না, ওখান থেকে সে তেজ্য, তার পরিবার তাকে সম্পূর্ণ বের করে দিছে। তার আগের স্বামী সেলিমকে ডিভোর্স করে চলে আসছে, কিন্তু শফিকের সাথে তার কোনো ডিভোর্স এখনো হয়নি। আমাকে এটা বলেছে শফিকের সাথে ডিভোর্স হয়নি, কিন্তু ডিভোর্স না হলেও সে আর শফিকের কাছে যাইতে পারবে না, শফিক তাকে কখনো মেনে নিবেও না, কারণ আজকে সে ওইখান থেকে চলে আসছে প্রায় 7 থেকে 8 মাসের মতো। আমাকে বললো ওই 7-8 মাসে কিন্তু একটাবারের জন্য ওই ভদ্রলোক শফিক কিন্তু তাকে 1 মিনিট কল করে নেয়, তাহলে এই মানুষটার সাথেও থাকতে পারবে না। যাই হোক দর্শক বন্ধুরা, আমি জীবনের গল্পটা প্রচার করার একটাই উদ্দেশ্য, রূপা যে ভুলটা করেছে তার নামের শেষে সে তার ইমুর অ্যাকাউন্টে লিখেছে রূপা অভাগী, আসলে মেয়েটা অভাগী নিজের কপাল নিজেই পড়ে। আসলে আপনি যদি নিজে বিষ খেয়ে মরে যান, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, আপনি যদি নিজে আগুনে ঝাঁপ দেন, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না, তাই না? সে কিন্তু নিজে তার ভুলগুলো, শফিককে নেক্সট টাইমে তার প্রতি এতটা ইমোশনাল হয়ে যাওয়া ঠিক হয় নাই। তবে হ্যাঁ, শফিকের জন্য তার মায়া লেগেছে, শফিক তার কিডনি বিক্রি করেছে ঋণ শোধ করার জন্য। ভাই, বিষাদর সাপ যতই একেবারে মাথা নত করে থাকুক, যতই কিছু করে, তার কাছে যাইতে নাই, কারণ যে কোনো সময় খাপ করে বসায় দিতে পারে, সবলটা যে কোনো সময় বসায় দিতে পারে। বিষাদর সাপের কাছে গিয়ে তাকে পূজা দেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, সাপই, সুতরাং এটা আসলে রূপার বোঝা দরকার ছিল। যাই হোক দর্শক বন্ধুরা, রূপা যে ভুলটা করেছে আপনারা সেই ভুলটা করবেন না। আর রূপাকে আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন রূপার আসলে এখন কী করা উচিত। যদিও আমার গল্পের কন্ডিশন আমি রূপাকে দিয়ে দিয়েছি যে আপনি কোনোভাবে পাবলিকের কাছে আপনি এটা ফেস করতে পারবেন না যে গল্পটা আপনার, কারণ অনেক ঘটনা আমি গত অনুষ্ঠানে আপনাদেরকে শুনিয়েছি
করেছিলাম। এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছে, টাকা পয়সার অনেক লেনদেন হয়ে যায়। এজন্য রূপাকে আমি বলে দিয়েছি আপনি কোনোভাবেই আমার কোনো দর্শককে আপনি বলতে পারবেন না যে আপনিই রূপা, এটা আপনি বলতে পারবেন না, এটা আমি চাই না। তো এই জন্য আপনার কোনো কমেন্টস করলে হয়তো উনি রিপ্লাই করতে পারে, তবে অন্য আইডি থেকে, ওনার রূপা নামের কোনো আইডি থেকে উনি রিপ্লাই করবে না। দর্শক বন্ধুরা, রূপা যে ভুলটা করেছে এই ভুলটা প্লিজ আপনি করবেন না। যদি আপনি না করেন, রূপার জীবন থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, তবেই আমার এখানে 1-1.5 ঘন্টা ভোগ করাটা কাজে লাগবে এবং আপনারও 1-1.5 ঘন্টা সময় কাজে লাগবে। এটাই হচ্ছে আমার চাওয়া, এটাই হচ্ছে আমার পাওয়া। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আপন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন আবার হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।